হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা তোমার হচ্ছে ভাই পরিমাণগত রসায়নের থার্ড লেকচারটা স্টার্ট করতেছি ভাই। সো আমি আশা করতেছি তোমরা হচ্ছে প্রথম দুটো লেকচার দেখে আসছো, কারণ ওই লেকচার দুটোতে আমরা যে ফর্মুলাগুলো শিখছি না, আমরা হচ্ছে আজকে ওই রিলেটেড তোমার হচ্ছে ম্যাথ করবো। তারপর আমি ফর্মুলাগুলো তোমাকে একটু মনে করাই দিব এবং হচ্ছে আজকে আমরা নতুন টপিকও পড়বো। সো এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ, তুমি চাইলে এখানে জয়েন দিতে পারো যদি জয়েন না দিয়ে থাকো। চলো তাহলে আমরা আমাদের আজকের পরে স্টার্ট করি। সো আজকে হচ্ছে আমরা প্রথমে একটা ম্যাথ দিয়ে স্টার্ট করবো, একটা কোয়েশ্চেন ব্যাংকে। সো এই ম্যাথটা স্টার্ট করার আগে আমাদের একটা থিওরি সম্পর্কে একটু জানা লাগবে। সো এই থিওরিটা যদিও আমরা অন্য একটা চ্যাপ্টারে পড়ে আসছি, তারপরে তোমাকে আমি একটু করে দেখাই দিই এখানে। তো এখানে তিনটা জিনিস আছে, আসলে তিনটা জিনিস আছে। কী কী জিনিস আমি তোমাকে বুঝাই বলি। একটা জিনিস হচ্ছে যে কখনো যদি এরকম থাকে 10% W/V, এটার মিনিং কি সেটা আমরা আলোচনা করার চেষ্টা করব। ধরো 10% W/V সোডিয়াম ক্লোরাইড লেখা আছে, তো এটার মিনিংটা আসলে এটা দ্বারা আসলে অ্যাকচুয়ালি কী বোঝায় এটা আমরা আলোচনা করার চেষ্টা করব। দেন সাপোজ ধরো তোমার এখানে লেখা আছে 10% V/V সোডিয়াম ক্লোরাইড বলতে কী বোঝায় সেটা আমরা আলোচনা করার চেষ্টা করব। যদি এগুলো আমরা আগের লেকচারে অন্য একটা চ্যাপ্টারে আলোচনা করছিলাম, তারপরও আমরা এখানে আলোচনা করব যারা এটা দেখো নাই তাদের জন্য। তারপর ধরো এখানে লেখা আছে 10%, 10-এর জায়গায় অন্য কিছু থাকতে পারতো। হ্যাঁ, আমি জাস্ট একটা আরবিটারি নিজের ইচ্ছা মতো একটা নাম্বার নিলাম আর কি, W/W সোডিয়াম ক্লোরাইড। এটা দ্বারা চলে আসলে কী বোঝায়, তাহলে আমরা বলতেছি এখানে যে 10% তোমার হচ্ছে ভাই W/V সোডিয়াম ক্লোরাইড দ্বারা কী বোঝাবে, 10% V/B সোডিয়াম ক্লোরাইড দ্বারা কী বোঝাবে, এবং 10% W/W সোডিয়াম ক্লোরাইড দ্বারা কী বোঝায়। চলে এই তিনটে জিনিস আমরা আলোচনা করার চেষ্টা করি। বেসিক্যালি W দ্বারা আসলে ভরকে বোঝায়, আর V দ্বারা হচ্ছে তোমার এখানে আয়তন বোঝায়। যেমন 10% W/V সোডিয়াম ক্লোরাইড বলতে বোঝায় 100 ml সোডিয়াম ক্লোরাইড দ্রবণের মধ্যে 10 গ্রাম তোমার হচ্ছে যে ভাই কী আছে বলো তো, 10 গ্রাম তোমার হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইড দ্রব আছে। তার মানে আমি আরেকবার বলি, V মানে তোমার হচ্ছে এখানে বেসিক্যালি কী বলতো ভাই, V মানে তোমার কিন্তু হচ্ছে আয়তন, আর W মানে তোমার হচ্ছে এখানে ভর। যে এখানে 10% W/V সোডিয়াম ক্লোরাইড বলতে বোঝায় 10% W/V সোডিয়াম ক্লোরাইড বলতে বোঝায় 100 ml, কারণ পার্সেন্টেজ থাকলে কিছু চলে যায় 100-তে হিসাব হয়। 100 ml সোডিয়াম ক্লোরাইড দ্রবণে 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রব আছে। এটা দ্বারা কি বোঝায় বলো তো ভাই, এটা দ্বারা বোঝায় 10% W/V তোমার হচ্ছে ভাই, এটা দ্বারা বোঝায় হচ্ছে যে 100 ml সোডিয়াম ক্লোরাইড দ্রবণে 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রব আছে। যেমন তোমাকে যদি তাহলে কেউ বলতো 15% W/V H2SO4 বলতে তুমি কি বোঝায়, H2SO4 বলতে বোঝাবে, তাইলে দেখো আমি জাস্ট এটাকে যদি কপি করি, বলতে বোঝায় 100 ml H2SO4 দ্রবণে 15 গ্রাম তোমার হচ্ছে H2SO4 দ্রব আছে। তাহলে 100 ml H2SO4 দ্রবণে 15 গ্রাম H2SO4 দ্রব আছে। দেখো এখানে ব্যাপারটা হচ্ছে কি, তাহলে ভাই W দ্বারা কিন্তু ভর বোঝাচ্ছে, আর এখানে এই V দ্বারা তোমার এখানে আয়তন বোঝাচ্ছে। যেহেতু H2SO4, তাহলে এখানে H2SO4 হয়েছে, সোডিয়াম ক্লোরাইড থাকলে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে এখানে। ওকে, আশা করি তুমি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। তো 10% V/V দ্বারা আসলে কী বোঝাবে, এখানে আয়তন বা আয়তনের হিসাব। অর্থাৎ তোমাকে যদি তাহলে এখানে যদি জিজ্ঞেস করা হয় 10% V/V সোডিয়াম ক্লোরাইড বলতে বোঝাবে, সোডিয়াম ক্লোরাইড বলতে বোঝায় 100 ml বা 100 ml সোডিয়াম ক্লোরাইড দ্রবণে যেহেতু এখানে আয়তনের হিসাব, তাহলে 10 মিলিলিটার সোডিয়াম ক্লোরাইড দ্রব আছে। তাহলে বাকি 90 মিলিলিটার কি আছে, ভেজাল আছে। ওকে, তাহলে জিনিসটা বুঝো, এখানে 10% V/V সোডিয়াম ক্লোরাইড বলছে, তাহলে সোডিয়াম ক্লোরাইড বলতে বোঝায় 100 ml সোডিয়াম ক্লোরাইড দ্রবণে 10 ml সোডিয়াম ক্লোরাইড দ্রব আছে। তাহলে দেখো যেহেতু দোনোটা V/V ছিল, তাই দোনোটা কিন্তু আয়তনের হিসাব, মিলিলিটার হিসাব। যেহেতু আগেরটাতে W/V ছিল, একটা কিন্তু গ্রামের হিসাব ছিল, একটা আয়তনের হিসাব ছিল। ওকে, তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে এখন 15% V/V H2SO4 দ্রবণ H2SO4 বলতে বোঝায়, যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে, তখন কি করবা তুমি, জাস্ট এটাকে কপি করে এখানে আনবা, জাস্ট এখানে সোডিয়াম ক্লোরাইডের জায়গায় H2SO4 করে দিবা, এটা যখন 15 ml এইখানে H2SO4 করে দিবা। তাহলে এটা হচ্ছে যে H2SO4 দ্রবণে 15 ml H2SO4 দ্রব আছে। ওকে,
আর 10% W/W বলতে তাহলে আসলে কী বোঝাবে ভাই? তাহলে আমরা বলতে পারি এখানে 10% W/W, তাহলে দুটোটা ভর। সোডিয়াম ক্লোরাইড বলতে বোঝায়, সোডিয়াম ক্লোরাইড বলতে বোঝায় দুটোটা যেহেতু ভরের হিসাব, তাহলে এটা দ্বারা বোঝাবে 100 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবণে 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রব আছে, তার মানে বাকি 90 গ্রাম ভেজাল আছে আর কি। হ্যাঁ, যেহেতু অনলি 100 গ্রামের মধ্যে 10 গ্রাম আছে শুধুমাত্র। আবার তোমার যদি এরকম থাকতো 15% W/W, এই H2SO4 বলতে কি বোঝায়? সাপোজ তোমার যদি এরকম থাকতো 15% W/W H2SO4 বলতে বোঝায়, তাহলে কী হবে ভাই? 100 গ্রাম H2SO4 দ্রবণে 15 গ্রাম H2SO4 দ্রব আছে। 100 গ্রাম H2SO4 দ্রবণে 15 গ্রাম H2SO4 দ্রব আছে। তো এরকম হচ্ছে যে ভাই এগুলো একটু আমাদের বুঝতে হবে কেন, কারণ আমরা চলে এই ম্যাটটা দেখি, তাহলে আমাদের আরও ক্লিয়ার হবে। যেমন এখানে বলতেছে কি দেখো, এখানে বলতেছে হচ্ছে একজন লোক একবার নিঃশ্বাসে 200 মিলিগ্রাম বাতাস গ্রহণ করে। অর্থাৎ এরপর এখানে যদি তুমি একটা লোককে চিন্তা করো, ধরো এটাকে যদি আমরা সলিউশন করি আসো, সাপোজ তুমি যদি এখানে একটা মানুষকে চিন্তা করো, ধরো এই মানুষটা আছে, তো সে হচ্ছে কি করতেছে, একবার যখন নিঃশ্বাস নিচ্ছে সে তখন বাতাস গ্রহণ করতেছে কতটুকু? 200 মিলিগ্রাম সে হচ্ছে ভাই বাতাস একবার নিঃশ্বাসের সময় গ্রহণ করতেছে। আচ্ছা, তাহলে এখানে ব্যাপারটা বলছে কি যে একজন লোক একবার নিঃশ্বাসে 200 মিলিগ্রাম বাতাস গ্রহণ করে, ওকে করলো। যদি বাতাস 20% ভরে অক্সিজেন ধারণ করে, তাহলে লোকটি একবার নিঃশ্বাসে কতগুলো অক্সিজেন অণু গ্রহণ করবে? খুব মনোযোগ দিয়ে বুঝো। এখানে বলতেছে কি, এই বাতাসের মধ্যে 20% ভরে মানে কি? এখানে ওই W/W, যেমন এখানে কি ছিল, এই যে V/V, এটা শুধুমাত্র আয়তনও লিখতে পারতা, W/V এটাকে কোনো কিছু লেখা যাইতো না, W/W কে তুমি শুধুমাত্র ভরেও লিখতে পারতা। তাহলে বেসিক্যালি এখানে 20% ভরে বলতে আসলে বোঝাচ্ছে 20% W/W, 20% কি বলতো? W/W। তার মানে আমি তোমাকে আরেকবার বুঝাই বলি, এখানে দেখো বলছে কি, যদি বাতাস 20% ভরে অর্থাৎ 20% W/W আকারে অক্সিজেন ধারণ করে, তাহলে লোকটি একবার নিঃশ্বাসে কতগুলো অক্সিজেন অণু গ্রহণ করবে? ওই যে এক্স বের করতে বসে অণুর সংখ্যা। তাহলে চলো আমরা এখানে অঙ্কটা করার চেষ্টা করি। এখানে খেয়াল করে দেখো, এখানে বলছে কি বাতাসের মধ্যে কি আছে? 20% তোমার হচ্ছে যে ভাই W/W অক্সিজেন ধারণ করে। তাহলে এখানের মধ্যে কোয়েশ্চনে বলে দিছে বাতাস 20% W/W তোমার কি করে বলো তো? অক্সিজেন ধারণ করে। ওকে, অক্সিজেন ধারণ করে। আচ্ছা, তো এটার মানেটা কি? এটার মানেটা কি লক্ষ্য করে দেখো তো, আমরা একটু আগে শিখে আসছি যে দেখো এই যে 10% মানে বোঝাই তো কি 100 গ্রামের মধ্যে 10 গ্রাম আছে। একটা জিনিস দেখো, তুমি যখন এখানে গ্রাম বসাইছো, এটা যদি গ্রাম হিসাব করো এটাও গ্রামে হবে। তুমি যদি এটাকে কেজিতে হিসাব করতা তাহলে এটা কেজিতে হইতো। তুমি যদি এটাকে মিলিগ্রাম হিসাব করো তোমার এটা মিলিগ্রাম হবে। অর্থাৎ তুমি 10% W/W কে চাইলে লিখতে পারতা কত? 100 মিলিগ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবণে 10 মিলিগ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রব আছে, অথবা লিখতে পারতে 100 কেজি সোডিয়াম ক্লোরাইড দ্রবণে 10 কেজি সোডিয়াম ক্লোরাইড দ্রব আছে। অর্থাৎ তুমি যখন এখানে 10% W/W লিখছো, এখানে তুমি গ্রাম লিখলে এখানেও গ্রাম লিখতে হইতো, এখানে মিলিগ্রাম লিখলে এখানেও মিলিগ্রাম লিখতে হইতো। অনুরূপভাবে দেখো এখানে মিলিলিটার ছিল, সো তোমার এখানে যদি তুমি এটাকে যদি কিসে লিখতে বলো, তো এটাকে যদি তুমি হচ্ছে ভাই লিটারে লিখতা, সো তখন তোমাকে এটা লিটারে লিখতে হইতো। এটাকে যদি লিটারে লিখতা তখন এটাকে কেজিতে লিখতে হইতো। ওকে, মানে ইকুইভ্যালেন্ট এককে লিখতে হইতো। তো এখানে দেখো, এখানে আমাকে কী দিছে, এখানে আমাকে বাতাসের ভরটাকে তো মিলিগ্রামে দেওয়া আছে। সো আমি ক্যালকুলেশনের জন্য কী করব, এই যে বাতাসে 20% W/W অক্সিজেন ধারণ করে, এটা মানে কি? এটার মানে হচ্ছে যে 100 মিলিগ্রাম বাতাসে অক্সিজেন আছে, অক্সিজেন বা যেটাকে আমরা O2 বলি, অক্সিজেন গ্যাস O2 আছে কতটুকু? 20 মিলিগ্রাম। জিনিসটা লক্ষ্য করো, তুমি যদি এখানে 20% W/W এখানে যদি তুমি 100 গ্রাম দিতা তখন এটা 20 গ্রামের হিসাব আসতো, কিন্তু যেহেতু আমাকে বাতাসের ভরটা এখানে মিলিগ্রামে দেওয়া, তাই আমি এখানে সরাসরি কী করছি, এখানে 100 মিলিগ্রাম বাতাসে ধরা যাক অক্সিজেন আছে কতটুকু? এই 20 মিলিগ্রাম অক্সিজেন আছে, ঠিক আছে, O2। আচ্ছা, আমরা জানি অক্সিজেন নর্মাল O আকারে থাকতে পারে না, বাতাসের মধ্যে O2 আকারে থাকে, সেটা তো আমরা সবাই জানি। আচ্ছা, তাহলে দেখো এখানে এখন তোমার বাতাস এখানে কতটুকু ছিল? 200 মিলিগ্রাম। তাহলে তুমি বের করো আগে 200 মিলিগ্রাম বাতাসে অক্সিজেন তাহলে থাকবে কতটুকু? 100 যদি 20 থাকে
200 দিয়ে কত থাকবে, এই যে 20/100 করে 200 দিয়ে গুণ দাও, অর্থাৎ আলটিমেটলি গুণফল আসবে তোমার এখানে 40 মিলিগ্রাম। কারণ দেখো এটা ডাবল করছে, এটাও ডাবল হয়ে যাবে এখানে। ওকে, অথবা তুমি ঐকিক নিয়মে করতে পারো, 1 মিলিগ্রামে কত থাকবে 200 মিলিগ্রামে কত থাকবে সেভাবেও বের করতে পারো। তার মানে আমরা এখানে বুঝে নিলাম যে খেয়াল করে দেখো এই লোকটা হচ্ছে আমার এখানে 200 মিলিগ্রাম তোমার হচ্ছে বাতাস গ্রহণ করতেছে, কিন্তু 200 মিলিগ্রাম বাতাস গ্রহণ করলেও সে হচ্ছে অক্সিজেন গ্রহণ করতেছে কতটুকু, অক্সিজেন কিন্তু গ্রহণ করতেছে হচ্ছে ভাই 40 মিলিগ্রাম অক্সিজেন সে গ্রহণ করতেছে। যদিও সে হচ্ছে যে ভাই তোমার এখানে বাতাস গ্রহণ করতেছে 200 মিলিগ্রাম, কিন্তু সে কিন্তু হচ্ছে ভাই তোমার অক্সিজেন গ্রহণ করতেছে কতটুকু ভাই, 40 মিলিগ্রাম। আর এই 40 মিলিগ্রাম যদি সে অক্সিজেন গ্রহণ করে, আমাকে জিজ্ঞেস করছে কতটা অণু গ্রহণ করবে, মানে কতগুলো অণু O2 গ্রহণ করবে। ওকে, আচ্ছা তাহলে আসো আমরা একটু করে বুঝি। দেখো আমরা ফর্মুলা সবাই কি জানি ভাই, আমরা এখানে দেখো এখানে খেয়াল করে দেখো আমরা ফর্মুলা জানি হচ্ছে মোল সংখ্যার একটা ফর্মুলা জানি। দেখো আমরা তোমাকে শিখে আসছিলাম মোল সংখ্যা, মোল সংখ্যার একটা ফর্মুলা কী ছিল, এন ছিল। এন মানে কত ছিল ভাই, ওই যে ভর ডিভাইডেড বাই আণবিক ভর হইতো বা পারমাণবিক ভর হইতো, যেটাই হোক। তো এখানে যেহেতু অণু তাহলে আণবিক ভর বসাবো আমরা এখানে, আর এরপরে কী থাকতো এখানে, ওই এক্স ডিভাইডেড বাই এন এ ছিল। খেয়াল করে দেখো এখানে এখানে ভালো 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 করে লক্ষ্য করে দেখো, এই এমটা যদি তুমি আণবিক ভর বসাও, তাহলে এই যে এক্স দেখতেছ, এই এক্সটা তোমার অণুর সংখ্যা বেরোবে। আবার কোনো কারণে তুমি যদি এই এমটাকে যদি পারমাণবিক ভর বসাও, তাহলে তোমার এখানে এক্স হিসেবে কি বেরোবে, পরমাণুর সংখ্যা বেরোবে। আচ্ছা তাহলে একটা জিনিস আমাকে একটু করে বলো, কখন তুমি বড় হাতের এমটা আণবিক ভর বসাও আর কখন তুমি বড় হাতের এমটা পারমাণবিক ভর বসাও? এটা কিন্তু কমপ্লিটলি ডিপেন্ড করে কার উপর বলো তো, এই ছোট হাতের এম এর উপরে, এই ছোট হাতের এম এর উপরে। এম জিনিসটা কি, কতটুকু ভর আছে। এখন একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো তো, এখানে ভর অক্সিজেনের ভর কতটুকু, 40 মিলিগ্রাম, কিন্তু সেটা কার ভর বলো তো, O2 ভর। কারণ অক্সিজেন, বাতাসের মধ্যে অক্সিজেনটা কীভাবে থাকে, O2 আকারে থাকে, কখনো অক্সিজেন কিন্তু O আকারে থাকতে পারে না। তাহলে এই যে 40 মিলিগ্রাম, এই যে 40 মিলিগ্রাম এখানে যাওয়া আছে, এই যে আমার এখানে 40 মিলিগ্রাম আছে, এটা কিন্তু হচ্ছে আমার এখানে দেখো, এটা কিন্তু আমার অণুর ভর, এটা কিন্তু আমার কিসের ভর, এটা কিন্তু হচ্ছে আমার অণুর ভর। তাহলে আমি কিন্তু ফর্মুলার মধ্যে বড় হাতের এম কোনটা বসাবো, আণবিক ভরকে বসাবো। তাহলে দেখো তো এই ফর্মুলা থেকে তাহলে আমরা কি লিখতে পারি, এই যে আমরা যদি 40 মিলিগ্রামটাকে যদি গ্রামে নিয়ে যাই, তাহলে 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে। আর এটার আমরা সবাই জানি অক্সিজেনের আণবিক ভর কত হয়, অক্সিজেনের আণবিক ভর হয় তোমার হচ্ছে এখান থেকে 32। তাহলে যেহেতু তুমি এখানে আণবিক ভর বসাই দিছো, তাই তোমার এখানে কী হবে দেখো, এক্স যেটা আসবে সেটা হচ্ছে অণুর সংখ্যা বেরোবে, এক্সটা হচ্ছে তোমার এখানে অণুর সংখ্যা বেরোবে। আর এন এ মানে কি, অ্যাভোগাদ্রো সংখ্যা, সেটা কত হয় 6.022 × 10⁻23। তাহলে চলো তোমাকে আমি জিনিসটা একটু ক্লিয়ার করে লিখে দিই এখানে, সেটা যেন তোমার আর ঘাবলা না হয়। সেটা কি জিনিস, সেটা একটা জিনিস দেখো, ব্যাপারটা হচ্ছে এরকম, এম যেটা আছে, এম জিনিসটা দুই রকমের হইতে পারে। এম যেটা আছে, এম জিনিসটা দুই রকমের হইতে পারে। একটা হচ্ছে ভাই তোমার এটা আণবিক ভরও হইতে পারে, আবার এটা হচ্ছে তোমার এখানে ভাই পারমাণবিক ভরও হইতে পারে। আণবিক ভর কখন হবে, আণবিক ভর কখন হবে দেখো, যখন ছোট হাতের এমটা অণুর ভর হবে। ছোট হাতের এম দ্বারা যদি কোশ্চেন অণুর ভর বোঝায়, তাহলে সেটা আণবিক ভর ইউজ করবা। আর ছোট হাতের এমটা যদি তোমার যদি ভাই পরমাণুর ভর বোঝায়, তাহলে হচ্ছে আমরা এখানে পারমাণবিক ভর এখানে ভর দিয়ে লিখবো বড় হাতের এম। আর অণুর ভর যদি বোঝায়, তাহলে এক্স যখন বের হবে সেটা কিন্তু বের হবে অণুর সংখ্যা। অণুর ভর যদি হিসাব করো, ওই যে এখানে যদি অণুর ভর বসাও, আবার এখানে যদি আণবিক ভর বসাও, তাহলে এক্স যেটা বের হবে সেটা কি বলতো, সেটা বের হবে তোমার এখানে হচ্ছে অণুর সংখ্যা। আর তুমি যদি এখানে পরমাণুর ভর বসাইতা, পারমাণবিক ভর বসাইতা, তাহলে এক্স যেটা বের হইতো সেটা কিসের সংখ্যা বের হইতো, সেটা বের হইতো তোমার এখানে পরমাণুর সংখ্যা। দেখো এই জিনিসগুলো কিন্তু এত কঠিন কিছু না, তারপর আমি এগুলো একটু ভেঙে ভেঙে কেন পড়াচ্ছি, কারণ এই জিনিসগুলো যদি প্রথম থেকে একটু যদি প্র্যাকটিস করে যাও, পরবর্তীতে দেখবা কোনো অঙ্কে তুমি আর আটকাচ্ছ না। কারণ এই জিনিসটা সিম্পল মনে হইলেও এখান থেকে কিন্তু পেঁচাইতে পারে, যদি তুমি জিনিসগুলো ভালো করে ক্লিয়ার না হয় তোমার। ওকে, কারণ আমি তোমাকে একটু করে প্যাচ লাগাবো দেখো, কিন্তু তুমি যদি এই জিনিসটা যদি একটু ধরতে পারো না, যে কখন তুমি কোনটা ইউজ করবা, কখন তুমি কোনটা বসাবা, তাহলে তোমার জন্য দেখবা জিনিসগুলো অনেক ইজি হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা এরপরে যাই এখানে। তাহলে এখানে খেয়াল করে দেখো, আমরা এখানে কিন্তু এখানে আণবিক ভর বসাইছি, তারপরে তোমার এখানে আমরা অণুর ভর বসাইছি,
তাহলে এক্স যেটা পাবো সেটা হচ্ছে আমার অনুর সংখ্যা, আর আমাকে অনুর সংখ্যাই বের করতে বলছে। সেখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি ইজিলি, তাহলে আমার এখানে এক্স চলে আসবে, তাহলে এক্স কত আসবে দেখো তো, আমরা যদি ক্যালকুলেট করি এখানে দেখো 40 × 10⁻³ ইন্টু 6.022 × 10⁻23 ডিভাইডেড বাই 32। সো এক্স ইকুয়াল টু আমার এখানে আসছে তাহলে 7.5275 ইন্টু 10⁻20t। তাহলে এতগুলো হচ্ছে আমার কাছে কি আছে বলো তো, অণু আছে। আচ্ছা দেখো, যদিও তোমার কোয়েশ্চনে বলা নাই, তারপরও আমি তোমাকে যদি জিজ্ঞেস করতাম এখন কতটা পরমাণু গ্রহণ করবে, সাপোজ তোমার কোয়েশ্চনে যদিও তোমাকে এখানে বলে নাই, তোমার কোয়েশ্চনে জাস্ট বলছে কি কতগুলো অক্সিজেন অণু গ্রহণ করবে, আমি তোমাকে কোয়েশ্চনে বললাম কতটা অক্সিজেন পরমাণু গ্রহণ করবে। ওকে, তাহলে আমি চলে এখানে একটা এক্সট্রা কোয়েশ্চন অ্যাড করে দিই, এটা এখান থেকে নতুন একটা পৃষ্ঠায় যেয়ে, সেটা হচ্ছে আমরা এখানে তাহলে লিখে দিই এটা ফ্রম প্রিভিয়াস কোয়েশ্চন, মানে প্রিভিয়াস কোয়েশ্চনের ডাটাগুলোকে আমরা ইউজ করব। আর এখানে আমি তোমাকে বললাম যে কতটি পরমাণু গ্রহণ করবে, লোকটি কতগুলো পরমাণু গ্রহণ করবে। সো তুমি এখানে আগে যেটা এক্স বের করছো সেটা তো তোমার হচ্ছে কি ছিল, সেটা ছিল তোমার এখানে অণুর সংখ্যা, কিন্তু আমি তোমাকে এখন জিজ্ঞেস করলাম কতটা পরমাণু গ্রহণ করবে, যদিও তোমার কোয়েশ্চনে কিন্তু বলে নাই, কিন্তু ভাই রিসেন্ট টাইমে এগুলো কিন্তু জিজ্ঞেস করতেছে। তুমি যদি অ্যাডমিশনের কোয়েশ্চন রিসেন্ট টাইমে দেখো, দেখবে যে এগুলো এখানে জিজ্ঞেস করতেছে। সো এখানে প্যাস খেয়ে যায় পোলাপাইন, এখানে জিনিসটা দেখো ভাই, প্যাস খাওয়ার কিছুই নাই, আমি তোমাকে বুঝাই বলি। দেখো এখানে একটা জিনিস দেখো তো, তুমি অক্সিজেনের ক্ষেত্রে তুমি হচ্ছে ভাই অণু বলতে কাকে বুঝো, অক্সিজেনের অণু বলতে তুমি O2 কে বুঝো, আর অক্সিজেনের পরমাণু বলতে তুমি কাকে বুঝো, সিঙ্গেল ওকে বুঝো। একটু আগে তুমি আগের ম্যাটটাতে কি বের করে আসছো, এই অণুর সংখ্যা বের করে আসছো, সেটা এক্স ইকুয়াল টু কত ছিল, এখানে আমার ছিল হচ্ছে যে 7.5275 ইন্টু 10⁻20 ছিল, 10⁻20 ছিল, রাইট। তো এটা কী ছিল, তোমার অণুর সংখ্যা ছিল। ওকে, এখন তোমাকে বের করতে বলছে পরমাণুর সংখ্যা। একটা জিনিস তুমি খেয়াল করে দেখো তো, এই অক্সিজেন অণুর মধ্যে পরমাণু কটা থাকে, 2টা পরমাণু থাকে। তাহলে এইগুলো এই টোটাল হচ্ছে অণুর সংখ্যা, এই টোটালটা হচ্ছে তোমার এখানে অণুর সংখ্যা, রাইট। এই টোটালটা কিসের সংখ্যা, অণুর সংখ্যা। তো একটা অণুর মধ্যে 2টা পরমাণু থাকে, তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে পরমাণুর সংখ্যা কয়টা হবে, তখন তুমি কীভাবে বের করবা পরমাণুর সংখ্যা, জাস্ট এটাকে 2 দিয়ে গুণ করে দিবা, 2 দিয়ে গুণ করে দিবা, সিম্পল ভাই, এখানে কোনো ঝামেলাই নেই। কিন্তু তুমি যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে তোমার হচ্ছে অনেক সুবিধা হবে আর কি, এতটি। তাহলে এটা হচ্ছে তোমার এখানে অণুর সংখ্যা, আর নিচে যেটা বের করলা তুমি সেটা হচ্ছে তোমার এখানে পরমাণুর সংখ্যা। দেখো কিভাবে তুমি এটা থেকে এটা বের করছো, আমি তোমাকে এখানে দেখাই। যে আমরা দেখতেছি এখানে O2 হচ্ছে একটা অণু, আর একটা অণুর মধ্যে O2 তার মানে 2টা পরমাণু আছে, আমরা জানি। এখানে খেয়াল করে দেখো, একটা অক্সিজেন আর একটা অক্সিজেন মিলে কি তৈরি হবে, O2 তৈরি হবে। তার মানে এটা যদি একটা চিন্তা করো অণু, তাহলে একটা অণুর মধ্যে পরমাণু আছে কয়টা, 2টা। সো এখানে তাহলে পরমাণু সংখ্যা ডাবল হবে, অণুর সংখ্যা যত হবে পরমাণু সংখ্যা ঠিক তার ডাবল হবে। কেন, কারণ একটা অণুর মধ্যে 2টা পরমাণু থাকে, তাহলে অণুর সংখ্যা যত হবে তার ডাবল হচ্ছে ভাই পরমাণু সংখ্যা হবে, কারণ একটা অণু হলে 2টা পরমাণু হচ্ছে, তাহলে এতগুলো অণু হলে তার ডাবল সংখ্যক পরমাণু হবে। সো এটা হচ্ছে তোমার এখানে আনসার। তাই যদি তোমাকে কখনো কোয়েশ্চনে অণু পরমাণু সংখ্যা বের করতে বলে, ঘাবড়ানোর কোনো কিছুই নেই ভাই, তুমি হচ্ছে ইজিলি আসলে ক্যালকুলেট করতে পারবা। তারপর তোমাকে আমি আরেকটা সিম্পল এক্সাম্পল দিই, আমি যদি এটার ম্যাথ করে দিব না, কিন্তু আমি তোমাকে এক্সাম্পলটা দিই এখানে। তো ধরো কোনো কারণে তোমার কোয়েশ্চনের মধ্যে NH3 বলছে, আর সাপোজ ধরো তোমাকে জিজ্ঞেস করছে যে ফার্স্টে জিজ্ঞেস করছে, ধরো এখানে ধরো আমি কোনো কারণে তুমি বের করলা NH3 এর সংখ্যা বা NH3 এর পরমাণুর সংখ্যা, মানে অ্যামোনিয়ার পরমাণুর সংখ্যা, অথবা ধরো অ্যামোনিয়ার কণার সংখ্যা, পরমাণুটা, কারণ এখানে অ্যামোনিয়ার মধ্যে 2টা জিনিস আছে, নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে। তাহলে এখানে তুমি বের করলা সাপোজ ধরো অ্যামোনিয়ার কণার সংখ্যা, সাপোজ ধরো এখানে তোমার X আসছে। সাপোজ তুমি এখানে কী বের করছো, এই অ্যামোনিয়ার কণার সংখ্যা এখানে X বের করছো। সো তোমাকে এরপর এখানে আরেকটা জিনিস জিজ্ঞেস করছে, সেটা হচ্ছে যে অ্যামোনিয়ার মধ্যে কয়টা নাইট্রোজেন আছে আর কয়টা হাইড্রোজেন আছে। ফার্স্ট অফ অল তুমি এখানে কী বের করছো, সেটা হচ্ছে যে এই অ্যামোনিয়া যেটা আছে, এই অ্যামোনিয়ার কণার সংখ্যা বের করছো X,
আর তোমাকে এরপরে সাপোজ জিজ্ঞেস করছে এখানে ইহাতে নাইট্রোজেন কয়টি আছে, নাইট্রোজেন সংখ্যা কয়টা আছে। আবার তোমাকে জিজ্ঞেস করছে এখানে হাইড্রোজেন সংখ্যা কয়টা আছে এই অ্যামোনিয়ার মধ্যে। সাপোজ আমি তাহলে এখানে কী বের করলাম, অ্যামোনিয়া যৌগটার মধ্যে সাপোজ ধরো তোমার কণার সংখ্যা হচ্ছে এক্স। তো এই তোমাকে এরপর জিজ্ঞেস করছে এখানে যে এটার অ্যামোনিয়ার কণার সংখ্যা যদি এক্স হয় তাহলে নাইট্রোজেন সংখ্যা কয়টা হবে আর হাইড্রোজেন সংখ্যা কয়টা হবে। একটা জিনিস তুমি খেয়াল করে দেখো তো এখানে ইজি, এটা একদম ইজি। এই অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেন কয়টা আছে, একটা, রাইট। তাহলে এই একটা অ্যামোনিয়া থেকে ওই অ্যামোনিয়ার সংখ্যা হচ্ছে তোমার এক্স আছে, একটা অ্যামোনিয়া থেকে কিন্তু তুমি নাইট্রোজেন পাবা কয়টা, একটা। তাহলে এক সংখ্যক কণা থেকে নাইট্রোজেন পাবা কয়টা, ওই এক সংখ্যকই পাবা, কারণ এক এক সম্পর্ক। তাহলে নাইট্রোজেন সংখ্যা হবে কিন্তু তোমার এখানে এক্স। কিন্তু লক্ষ্য করে দেখো এই হাইড্রোজেন সংখ্যা কিন্তু হবে 3x। কেন 3x হবে, কারণ দেখো তোমার এখানে এই অ্যামোনিয়ার কণার সংখ্যা হচ্ছে এক্স, একটা অ্যামোনিয়া থেকে তুমি হাইড্রোজেন পাও কিন্তু তিনটা, দেখো এখানে তিনটা হাইড্রোজেন জড়িত আছে। তাহলে এক সংখ্যক অ্যামোনিয়া থেকে তুমি কয়টা হাইড্রোজেন পাবা, 3x সংখ্যক হাইড্রোজেন পাবা। সো এগুলো দেখে আসলে ঘাবড়ানোর কিছু নাই, কারণ অনেকে হচ্ছে যে এগুলো আগে থেকে করে না যায় না, তো একটু টেনশনে পড়ে যায় যে কীভাবে আমি হাইড্রোজেন সংখ্যা বের করবো। সো কোনো কারণে তুমি যদি টোটাল যৌগের আসলে কণার সংখ্যা বের করতে পারো, তো ওই যৌগটা যাদের দ্বারা গঠিত হয়েছে তাদের তুমি হচ্ছে কণার সংখ্যাটা ইজিলি আসলে এভাবে ক্যালকুলেট করে ফেলতে পারবা। যেমন তোমাকে যদি কখনো জিজ্ঞেস করে তাহলে যে পানি ধরো H2O, এটার ধরো কণার সংখ্যা, এটার কণার সংখ্যা সাপোজ ধরো তুমি এখানে বের করলা y। তো তোমাকে এরপরে জিজ্ঞেস করলো এই পানিতে হাইড্রোজেন কয়টা আছে, পানিতে হাইড্রোজেন সংখ্যা কত হবে। আবার সাপোজ ধরো তোমাকে জিজ্ঞেস করলো পানির মধ্যে অক্সিজেন সংখ্যা কয়টা হবে, অক্সিজেন সংখ্যা কয়টা হবে। দেখো এখানে তুমি স্পষ্ট বুঝতেছো যে একটা পানির মধ্যে H2 থাকে দুইটা, তার মানে যদি কণার সংখ্যা y হয় তাহলে হাইড্রোজেন সংখ্যা হবে 2y। আর এখানে একটা H2 এর মধ্যে পানি থাকে একটা, সো এখানে একটা থেকে একটা উৎপন্ন হচ্ছে, তাহলে অক্সিজেন সংখ্যা কয়টা হবে, এই y সংখ্যা কী হবে। ওকে, আশা করি তুমি জিনিসটা এখানে কনসেপ্ট এখানে তোমার পুরোপুরি ক্লিয়ার হয়েছে। তাহলে আমি আশা করতেছি তোমরা হচ্ছে এই কোয়েশ্চেনটা এখানে বুঝতে পারছো ভাই। তাহলে চলো আমরা হচ্ছে এর পরের প্রবলেমে যাই। সো এর পরের প্রবলেমটা অনেক সিম্পল একটা প্রবলেম। এখানে দেখো আমাকে বলছে কি, আমাকে বলতেছে হচ্ছে পেন্সিল দিয়ে 500 বার ইঞ্জিনিয়ারিং লিখতে 55.6 মিলিগ্রাম গ্রাফাইট ব্যবহৃত হয়। তো একবার ইঞ্জিনিয়ারিং লিখতে কার্বন কতটি কার্বন পরমাণু ব্যবহৃত হবে। তাহলে জিনিসটা আসলে এটা খুবই ইজি একটা ম্যাথ, আমরা চলো সলভ করি এটাকে। সো ফার্স্ট অফ অল দেখো তো একটা জিনিস আমরা সবাই জানি, এই যে ভাই গ্রাফাইট জিনিসটা কি, কার্বনের একটা রূপভেদ। দেখো আমরা সবাই জানি কার্বনের রূপভেদ, রূপভেদ কয়টা আছে কার্বনের ভাই, কার্বনের রূপভেদ হচ্ছে তোমার দুইটা আছে। আমি যদি একটু রূপভেদ কথাটাকে যদি ঠিক করে লিখি, কার্বনের রূপভেদ, কার্বনের রূপভেদ কয়টা আছে ভাই, কার্বনের রূপভেদ আছে দুইটা। কি কি যদি আমরা আলোচনা করি, দেখো আসলে আলোচনা করি কার্বনের রূপভেদ কি কি আছে। কার্বনের একটা রূপভেদের নাম হচ্ছে হীরক বা ডায়মন্ড, আর এটার নাম হচ্ছে তোমার এই গ্রাফাইট। কার্বনের একটা রূপভেদের নাম হচ্ছে তোমার হীরক, যেটাকে আমরা ডায়মন্ডও বলি, আর আরেকটা রূপভেদের নাম হচ্ছে তোমার হচ্ছে ভাই গ্রাফাইট। আচ্ছা, তাহলে লক্ষ্য করে দেখো এগুলো কিন্তু কার্বনের রূপভেদ, অর্থাৎ এই হীরকের সংকেত কিন্তু কার্বন সি, আর গ্রাফাইটের সংকেত কি বলতো কার্বন সি। জাস্ট এটা কার্বনের দুটো রূপভেদ। ওকে, আচ্ছা এখানে তাহলে কোয়েশনে বলছে কি, দেখো যে পেন্সিল দিয়ে তুমি যদি 500 বার যদি ইঞ্জিনিয়ারিং কথাটা লিখো, তাহলে তোমার হচ্ছে যে ভাই গ্রাফাইটে ব্যবহৃত হচ্ছে কতটুকু, বা গ্রাফাইট বা কার্বন ব্যবহৃত হচ্ছে কতটুকু বেসিক্যালি, কারণ গ্রাফাইট তো একটা কার্বনের একটা রূপ, তার মানে গ্রাফাইট ব্যবহৃত হওয়া যে কথা, কার্বন ব্যবহৃত হওয়া সেম কথা। তাহলে এখানে বলছে কি পেন্সিল দিয়ে 500 বার ইঞ্জিনিয়ারিং লিখতে 55.6 মিলিগ্রাম গ্রাফাইট ব্যবহৃত হয়েছে। অর্থাৎ তুমি যদি কোনো কারণে 500 বার যদি তুমি ইঞ্জিনিয়ারিং কথাটা লিখো, 500 বার যদি তুমি কোনো কারণে যদি ইঞ্জিনিয়ারিং এই কথাটাকে যদি তুমি লিখো, তোমার কার্বন ব্যবহৃত হয়েছে কতটুকু, এটা লিখতে কার্বন ব্যবহৃত হয়েছে তোমার এখানে 55.6 মিলিগ্রাম। সো তোমাকে বলতেছে তুমি যদি একবার লিখো, তাহলে একবার লিখলে কার্বন পরমাণু কয়টি ব্যবহৃত হবে। ওকে, আমরা সবাই জানি কার্বন কিন্তু C2 আকারে থাকে না, কার্বন কিন্তু পরিবেশে C আকারে থাকে। যেমন আমরা সবাই জানি অক্সিজেন হচ্ছে O2 আকারে থাকে, নাইট্রোজেন হচ্ছে N2 আকারে থাকে, কিন্তু কার্বন কিন্তু C আকারে থাকে। তাই আমাদের একটা ক্যালকুলেশন এখানে সুবিধা হয়ে গেছে। কি ক্যালকুলেশন সুবিধা হয়েছে, আমাকে এখানে জিজ্ঞেস করতে হচ্ছে যে যদি আমি একবার লিখি তাহলে কয়টা কার্বন পরমাণু আমার এখানে ব্যয় হবে। ওকে আসো তাহলে একটা জিনিস দেখি আমরা, 500 বার লিখতে যদি আমার এত মিলিগ্রাম খরচ হয়, তাহলে আমার একবার ইঞ্জিনিয়ারিং লিখতে কত খরচ হবে। একবার যদি আমি ইঞ্জিনিয়ারিং লিখি তাহলে আমার কার্বন কতটুকু খরচ হবে,
এই যে 55.6কে তাহলে আমার 500 দিয়ে আমার ডিভাইড করে দেওয়া লাগবে, 500 দিয়ে হচ্ছে আমার এখানে ডিভাইড করে দেওয়া লাগবে, তাহলে এত মিলিগ্রাম খরচ হবে। সেখানে আমার আসবে কত, আমি যদি ডিভাইড করি এটাকে, এই যে 55.6 ডিভাইডেড বাই 500, সো এটা আমার কাছে আসছে হচ্ছে এখানে 0.1112 মিলিগ্রাম। তাহলে এত মিলিগ্রাম তোমার কী হবে ভাই, একবার যদি তুমি ইঞ্জিনিয়ারিং লিখো তাহলে তোমার হচ্ছে এত মিলিগ্রাম কার্বন বা গ্রাফাইট হচ্ছে তোমার খরচ হবে। তো এটা কিসের ভর, এটা কিন্তু কার্বনের পরমাণুর ভর, কারণ দেখো এখানে সি আকারে আছে শুধুমাত্র, তাই না? আমরা জানি কার্বনটা অলওয়েজ সি আকারে থাকে। আচ্ছা, তাহলে এখানে দেখো, এখানে তাহলে আমরা লিখতে পারি কার্বনের পরমাণুর ভর কত খরচ হচ্ছে, এই যে 0.1112 মিলিগ্রাম, একবার যদি তুমি কি লিখো, ইঞ্জিনিয়ারিং কথাটা লিখো। তাইলে তোমাকে এখন পরমাণু সংখ্যা যাইতে চাইছে এখানে, তো তুমি কি জানো মোল সংখ্যা এন মানে কত, এম বাই এম, আরেকটা হচ্ছে তোমার এখানে এক্স বাই এন এ। তাহলে লক্ষ্য করে দেখো, এইটা তো তোমার এখানে এবার তুমি পরমাণুর ভর বসাচ্ছ, রাইট? তাহলে এখানে দেখো, যেহেতু তুমি বড় ছোট হাতের এমটা পরমাণুর ভর বসাচ্ছ, তাহলে এটা কী হবে, এটা কার্বনের পারমাণবিক ভর হবে, এটা কার্বনের কী হবে, পারমাণবিক ভর হবে। কারণ কেন, কারণ এই যে ছোট হাতের এম, এটা কিন্তু তুমি এখানে পরমাণুর ভরকে বসাচ্ছ, এটা কাকে বসাচ্ছ এখানে, এখানে বসাচ্ছ কিন্তু তুমি হচ্ছে পরমাণুর ভর, এখানে বসাচ্ছ হচ্ছে তুমি পরমাণুর ভর। তারপর এখানে দেখো, তাহলে এই এক্সটা তাহলে কী বেরোবে, এক্সটা কিন্তু বেরোবে পরমাণুর সংখ্যা, এক্সটা বেরোবে এখানে পরমাণুর সংখ্যা। তাহলে আশা করি বুঝিয়ে আসো। দেখো, যেহেতু আমার এখানে কার্বনের পরমাণুর ভর দেওয়া ছিল, তাই এখানে আমরা এম এর জায়গায় কিন্তু কার্বনের পরমাণুর ভর বসাচ্ছি, তাহলে আমাকে বাধ্য হয়ে বড় হাতের এম কী বসাইতে হবে, পারমাণবিক ভর। আর তখন আমি এক্স হিসেবে কীভাবে পরমাণুর সংখ্যা, আমাকে এখানে পরমাণুর সংখ্যায় বের করতে বলছে। ওকে, তাহলে যদি আমরা বের করি, এখানে দেখো বের যদি করি আমরা এখানে, তাহলে কী আসবে, দেখো কতটুকু পরমাণু ভর ইউজ হয়েছে একটা লিখতে, এই যে 0.1112 মিলিগ্রাম। সো আমার এটা গ্রামে নিতে হবে, 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে। এরপরে দেখো তো এটা বড় হাতের এম কত হবে কার্বনের ক্ষেত্রে, 12। এই একশোটা হচ্ছে আমি এখানে বের করব, আর এনে আমার কাছে আমরা সবাই জানি কত, 6.022 ইন্টু 10⁻23, 6.022 ইন্টু 10⁻23। সো তুমি যদি এখান থেকে এক্স ক্যালকুলেট করো, তাহলে তোমার হচ্ছে এটা কার্বনের পরমাণু সংখ্যা বের হয়ে আসবে কত, দেখো এত ইন্টু 10⁻³ আর ইন্টু 6.022 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 12। সো তোমার কাছে এখানে, আমার কাছে এখানে আসছে 5.58 ইন্টু 10⁻18টি। তাহলে একবার যদি তুমি হচ্ছে যে ভাই ইঞ্জিনিয়ারিং কথাটা লিখো, তাহলে তোমার হচ্ছে এতটুকু পরিমাণ হচ্ছে কী খরচ হচ্ছে, কার্বন পরমাণু খরচ হবে। ওকে, সো এটা হচ্ছে আমার এখানে কী বলতো, এটা হচ্ছে আমার এখানে আনসার। আশা করি এই ম্যাথটা এখানে বুঝতে পারছো ভাই। চলো আমরা নেক্সটে যাই। নেক্সটে দেখে আমার কাছে কী দিছে এখানে, নেক্সট আমাকে বলতেছে এখানে 27°C তাপমাত্রা এবং এত অ্যাটমসফিয়ার, এত নিউটন পার মিটার স্কোয়ার চাপে এত মিটার কিউব হাইড্রোজেন গ্যাসে কতটি অণু আছে। ওকে, তাহলে আসলে লক্ষ্য করি এখানে আমার কী কী দিছে, দেখো সলিউশন। দেখো তাহলে এখানে হচ্ছে আমার এখানে এই ফার্স্টে কী দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া আছে। টেম্পারেচার কতটুকু, 27°C, অর্থাৎ এটাকে যদি আমি ক্যালভিনে নিয়ে যাই, তাহলে হচ্ছে আমার এখানে 273 যোগ করা লাগবে, অর্থাৎ এটা হয়ে যাবে আমার এখানে 300 কেলভিন। সেখানে আমার প্রেশার যেটা, সো প্রেশার এখানে কত হবে, তাহলে 98.7 ইন্টু 10⁻³ নিউটন পার মিটার স্কোয়ার, 98.7 ইন্টু 10⁻³ নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এখানে দেখো এটাকে এখন আমরা সবাই জানি, আমরা যদি ক্যালকুলেশনটাকে সহজ করতে চাই, তাহলে আমার কী করা লাগবে এখানে, আমি একটা, আচ্ছা এটা দরকার নেই, ট্রান্সফার করো, এটুকুই থাক এখানে এরকম, আমরা আর এই ভ্যালুটা তাহলে 8.314 বসাবো। আর এখানে আমার হাইড্রোজেন গ্যাসের, দেখো হাইড্রোজেন গ্যাস কিন্তু এইচ আকারে থাকে না, H2 আকারে থাকে। ওকে, হাইড্রোজেন গ্যাস কী আকারে থাকে, H2 আকারে থাকে। এই হাইড্রোজেন গ্যাসের আয়তন দেওয়া আছে কতটুকু, ভি দেওয়া আছে আমার এখানে 0.022 মিটার কিউব। তাহলে এখন আমাকে বলতেছে তাহলে এই গ্যাসের মধ্যে কতটা অণু আছে, হাইড্রোজেন গ্যাসের অণুর সংখ্যা জিজ্ঞেস করছে। তাহলে দেখো আমরা সবাই ফর্মুলা জানি, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। তাহলে আমরা এখানে আমাকে এই এক্স বের করতে বসে, তাহলে এন এর জায়গায় আমি কত বসাবো, এক্স ডিভাইডেড বাই এন এ আর ইন্টু টি। এখানে কিন্তু দেখো আমি এখানে কিন্তু এক্স মানে আমি এখানে কিন্তু অণুর সংখ্যা পাবো, কেন কারণ এখানে যে প্রেশার আর ভলিউমগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু দেখো এই যে হাইড্রোজেন গ্যাসের এই অণুর প্রেশার এবং আয়তন দেওয়া আছে। ওকে, এই জন্য এক্স যেটা পাবো এখানে কিন্তু আমরা অণুর সংখ্যাটাই পাবো। তাহলে এখানে তুমি যদি ভ্যালুগুলো বসাই দাও, তাহলে এক্স তোমাকে বের করতে হবে, তাহলে এক্স মানে হচ্ছে পিভি ইন্টু এন এ ডিভাইডেড বাই তোমার এখানে হচ্ছে আর ইন্টু টি। তাহলে তুমি যদি প্রেশারটা এখানে বসাও, প্রেশারটা এখানে কত দেওয়া আছে, 98.7 ইন্টু 10⁻³ আর ভলিউমটা তোমার এখানে দেওয়া আছে 0.002, আর আমরা সবাই জানি এন এ মানে কত হয়,
022 ইন্টু 10⁻23। সো এরপরে তুমি যদি আর এর ভ্যালুটা এখানে বসাও, যেহেতু তুমি এখানে আমরা সবাই জানি আর এর দুইটা ভ্যালু হইতে পারে, আমরা সবাই জানি আর এর দুইটা ভ্যালু হইতে পারে। একটা হচ্ছে তোমার 8.314 জুল পার কেলভিন পার মোল, আর আরেকটা ভ্যালু হইতে পারে আর এর 0.0821 লিটার অ্যাটমসফিয়ার কে ইনভার্স 1 মোল ইনভার্স 1। আমরা উপরেরটা কখন ইউজ করি? যখন প্রেসারের একক নিউটন পার মিটার স্কোয়ার আর ভলিউমের একক মিটার কিউব থাকে। আমরা নিচেরটা কখন ইউজ করি? যখন প্রেসারের একক অ্যাটমসফিয়ার এবং ভলিউমের একক লিটার একক থাকে। এটা তো আমরা আগে আলোচনা করে আসছি। তাহলে এখানে যেহেতু আমি মিটার কিউব এবং নিউটন পার মিটার স্কোয়ার প্রকাশ করছি, তাই আর ভ্যালু এখানে আমরা 8.314 বসাবো, 314। আর এখানে দেখো তো, এখানে তোমার ওই যে এটা কত আসবে, এটা এই যে টি দেওয়া আছে তোমার এখানে 300। তো তুমি যদি এখানে বসাও ইজিলি তোমার এখানে এক্স বেরোয় আসবে। এক্স কত আসবে দেখো, 98.7 ইন্টু 10⁻³ ইন্টু 0.002 ইন্টু 6.022 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 8.314 ইন্টু 300। সো এটা আমার কাছে এখানে আসছে 4.766 ইন্টু 10⁻22, 4.766 ইন্টু 10⁻22 টি। তাহলে এতটা হচ্ছে তোমার কাছে কি থাকবে, অণু আছে। ওকে, সো দেখো এইসব ম্যাথ দেখে আসলে ঘাবড়ানোর কিছু নেই। আমি তোমাকে বলি, তোমার আসলে আইডেন্টিফাই করতে হবে ফার্স্ট অফ অল যে তোমার এখানে অণুর ডাটা দেওয়া আছে নাকি পরমাণুর ডাটা দেওয়া আছে। যেমন এখানে দেখো, এখানে তাহলে আমার এখানে অণুর ডাটা দেওয়া আছে, তাই আমার অণুর সংখ্যা আমি সরাসরি বের করতে পারছি। আমার এখানে দেখো, এখানে সরাসরি আমার পরমাণুর ডাটা দেওয়া ছিল, তাই আমি পরমাণুর সংখ্যা সরাসরি বের করতে পারছি। কিন্তু এখানে দেখো এই কোয়েশনটাতে কিন্তু তোমার অণুর ডাটাই দেওয়া ছিল আর অণুর সংখ্যা তুমি বের করছো। কিন্তু যদি তোমাকে কোয়েশনটা কোনো কারণে পরমাণুর বের করতে বলতো, তাহলে ডাটা দেওয়া ছিল তোমাকে কিন্তু অণুর, তোমাকে সাপোজ ধরে এটা বের করতে বলছে পরমাণু, তখন তোমাকে এইভাবে একটু চিন্তা ভাবনা করতে হতো। কিন্তু 95% অঙ্কেই তোমার কী হবে, যেই ডাটা দেওয়া থাকবে সেটা জিনিসই বের করতে বলবে। অর্থাৎ তোমাকে যদি পরমাণুর ডাটা দেওয়া থাকে, তাহলে তোমাকে হচ্ছে পরমাণুর সংখ্যায় বের করতে বলবে। তোমার যদি অণুর ডাটা দেওয়া থাকে, নর্মালি তোমাকে অণুর সংখ্যায় বের করতে বলবে। কিন্তু 5% ম্যাথ এমন আছে, ডাটা দেওয়া থাকবে তোমাকে হচ্ছে অণুর, মানে ডাটা দেওয়া থাকবে সাপোজ ধরো তোমার এখানে অ্যামোনিয়ার, কোথায় গেল এই অ্যামোনিয়ার, তোমাকে বের করতে বলতে পারে নাইট্রোজেন সংখ্যা, হাইড্রোজেন সংখ্যা। কিন্তু এটা খুবই কম, অনলি 5% ম্যাথে। কিন্তু ম্যাক্সিমাম টাইপের ম্যাথে যেটা ডাটা দেওয়া থাকবে সেটাই তোমাকে বের করতে বলবে। ওকে, সো আমরা তো রিস্ক নিতে পারবো না, তাই আমরা সব শিখে ফেললাম। আশা করি তুমি আগের ম্যাথটা বুঝতে পারছো। চলো আমরা এই ম্যাথটা করি। এটাও সিম্পল আগের মতোই ম্যাথ। এটাতে জাস্ট হচ্ছে আমরা গত লেকচারে স্টোইকিওমেট্রি পড়ে আসছিলাম রুল, ওইটার একটু সাহায্য এখানে লাগবে। আর তেমন নতুন কিছু নাই। যেমন এখানে বলছে কি, একটি পেন্সিল দিয়ে বুয়েট লিখতে 0.55 মিলিগ্রাম খরচ হয়, ওই লেখার মধ্যে কার্বন পরমাণুর সংখ্যা বের করো। তার মানে তোমার হচ্ছে যে এখানে কতটুকু খরচ হয়েছে, এখানে ভর দেওয়া আছে, বেসিক্যালি খরচ হওয়া ভর দেওয়া আছে, এম দেওয়া আছে, কত এটা 0.55 মিলিগ্রাম। তোমাকে বের করতে বলছে এখানে পরমাণুর সংখ্যা এক্স কত হবে। তাহলে আমরা সবাই জানি ওই এন মানে হচ্ছে আমার এখানে এম বাই এম হয়, এক্স বাই এন এ হয়। আমাকে এক্স বের করতে বলছে, সেখান থেকে তাহলে আমরা এক্স মানে কত লিখতে পারি, যে আমরা এখানে লিখি, এখান থেকে লিখে আসে এক্স মানে কত লিখতে পারি। দেখো এক্স মানে আমরা এখানে লিখতে পারি হচ্ছে তাহলে তোমার এম বাই এম ইন্টু এন এ। তাহলে এখানে যদি তুমি ডাটাগুলো বসাই দাও, তাহলে এক্স এগুলো কত থাকবে দেখো, তাহলে এখানে এই ছোটো হাতের এম করে থাকবে এখানে 0.55 মিলিগ্রাম। সো এখানে তাহলে 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে। আর এখানে এন এ মানে 6.022 10⁻23 করা লাগবে। আর এখানে বড় হাতের এম মানে কত, যেহেতু কার্বনের কথা বলছো তাহলে এখানে 12 কার্বন পরমাণুর কথা বলছো। দেখো তাহলে এখান থেকে তুমি যদি ক্যালকুলেট করো তাহলে তোমার কিন্তু এক্স চলে আসবে। তাহলে ক্যালকুলেট করলে কত আসবে দেখি আমরা, 0.55 ইন্টু 10⁻³ আর ইন্টু 6.022 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 12। সো এটা আসছে আমার কাছে এখানে 2.76 ইন্টু 10⁻19, 2.76 ইন্টু 10⁻19 এতটি। সো এখানে হচ্ছে আমার এখানে এই কার্বন পরমাণুর সংখ্যা হচ্ছে এতটি। ওকে, আশা করি তুমি এটা এখানে বুঝতে পারছো। সো এটা হচ্ছে আমার এখানে আনসার, এটা হচ্ছে আমার এখানে আনসার। এরপরে ম্যাটটা দেখো, এখানে কি বলছে আমাকে বলতেছে যে অক্সিজেনে দহন করলে এসটিপিতে উক্ত কার্বন পরমাণুসমূহের দ্বারা উৎপন্ন গ্যাসের আয়তন লিটার এককে বের করো। আচ্ছা, তোমাকে এখানে তাহলে বেসিক্যালি বলছে কি, তুমি এখানে যে কার্বন পরমাণু আছে না, এগুলো তোমাকে কী করতে হবে, এই অক্সিজেনে দহন করাইতে হবে। কোন কন্ডিশনে, এসটিপি কন্ডিশনে। দহন করানোর পরে যে গ্যাসটা উৎপন্ন হবে, উৎপন্ন গ্যাসের সেই গ্যাসটা তোমাকে আয়তনটা
লিটার এককে এখানে বের করতে হবে। ওকে, সো চলো আমরা বের করে আসো। তাহলে আমার কাছে এখানে দেখো, এটা হচ্ছে আমার 1 নাম্বার কোয়েশ্চন ছিল। আমরা এখানে এখন বি নাম্বারটা সলভ করব। তার হচ্ছে আমার কাছে এখানে আছে কার্বন পরমাণু, সেটা হচ্ছে আমরা এখন কি করব, এই অক্সিজেনে দহন করব। দেখো এখানে অক্সিজেনে দহন করলে এসটিপিতে উক্ত কার্বন পরমাণুসমূহ দ্বারা উৎপন্ন গ্যাস, তার মানে এই কার্বন পরমাণুসমূহকে আমি কি করব, অক্সিজেনে দহন করব এসটিপি কন্ডিশনে। এসটিপি কন্ডিশনে যদি দহন করি, দেখো এটাকে আমরা হচ্ছে এসটিপি কন্ডিশনে হচ্ছে দহন করলাম, এসটিপি কন্ডিশনে দহন করলাম, তাহলে তোমার এখানে কি হবে, কি গ্যাস উৎপন্ন হবে, কার্বন ডাইঅক্সাইড। তো যে উৎপন্ন গ্যাসের আয়তন লিটার এককে বের করো। তার মানে এখানে যে উৎপন্ন গ্যাসটা হয়েছে অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইডের আয়তনটা তোমাকে হচ্ছে লিটার এককে বের করতে হবে। ওকে, তাহলে এটা এসটিপিতে উৎপন্ন হয়েছে, বেসিক্যালি হচ্ছে আমার এখানে বিএসটিপি অফ কার্বন ডাইঅক্সাইড এখানে আমাকে বের করতে হবে। আশা করি তুমি জিনিসটা এখানে বুঝতে পারছো। এখন আমরা এখানে একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, বিক্রিয়া থেকে তুমি কি দেখতেছো, এখানে বিক্রিয়া থেকে আমরা দেখতেছি এখানে যদি আমরা স্টোইকিওমেট্রি এখানে অ্যাপ্লাই করতাম, যদি এই বিক্রিয়ার মধ্যে যদি আমরা কি অ্যাপ্লাই করতাম, স্টোইকিওমেট্রি রুল অ্যাপ্লাই করতাম। স্টোইকিওমেট্রি রুল কি জিনিস এটা তোমাকে আমি আগের লেকচারে শিখে আসছি, আমি আশা করতেছি তোমরা আগের লেকচারে দেখে আসছো। তো যদি আমি এখানে স্টোইকিওমেট্রি রুল অ্যাপ্লাই করতাম তাহলে কি, তো দেখো স্টোইকিওমেট্রি রুল তোমাকে কি বলে, যে সাপোজ তুমি যদি কার্বনের মোল সংখ্যাকে নাও এখানে এনসি, তো কার্বনের এখানে দেখো তো অ্যাকচুয়ালি আদর্শ ইকুয়েশনে মোল সংখ্যা কত 1, তাহলে এখানে ডিভাইডেড বাই 1 করো, ইকুয়ালস টু এন অফ ও টু কে নাও, ওটুর আগে কত আছে, কোনো কিছু না থাকা মানে 1 থাকা, তাহলে এটার মোল সংখ্যা হচ্ছে 1। আর এখানে কার্বন ডাইঅক্সাইডের এখানে আগে কত আছে 1, সো এটা তাহলে এটা এখানে ডিভাইডেড বাই কত করবো 1 করবা। এটাই ছিল তোমার কি বলতো স্টোইকিওমেট্রি রুল অনুসারে এটা। এখন দেখো কোয়েশ্চনে তোমার হচ্ছে যে কার্বন সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে, যেমন কার্বনের এখানে পরমাণু কয়টা লাগছে, এই ইনফরমেশনগুলো তোমার দেওয়া আছে। তার মানে কোয়েশ্চন হচ্ছে তোমার এখানে কার্বন সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে, আর কোয়েশ্চনে তোমাকে কার্বন ডাইঅক্সাইড সম্পর্কে ইনফরমেশন জানতে চাইছে। তাহলে আমাকে এই দুইটাকে আমাকে রিলেশন করা লাগবে। যেমন দেখো দুটোটি ইকুয়াল না, তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এন অফ কার্বন ইকুয়ালস টু এন অফ কার্বন ডাইঅক্সাইড। তাহলে এন অফ কার্বন কত হবে, আমরা যদি এখানে এন অফ কার্বন ডাইঅক্সাইড যদি বের করতে চাই তাহলে এটা ইকুয়ালস হচ্ছে এন অফ কার্বন, আর এন অফ কার্বন কত হবে, দেখো তো আমরা জানি এক্স বাই এন এ হয়, এক্স ডিভাইডেড বাই কত হয় এন এ হয়। এখন দেখো এখানে এক্স কত বের করছো, এখানে এক্স এখানে কত বের করছো, দেখো এক্স এখানে বের করছো 2.76 ইন্টু 10⁻19, রাইট। আর ডিভাইডেড বাই কত হবে তাহলে 6.022 ইন্টু 10⁻23। তাহলে এটা যদি এখানে বসাই দাও, ক্যালকুলেশন করো, তোমার এখান থেকে তাহলে এন অফ কার্বন ডাইঅক্সাইড বেরোয় আসবে। তাহলে এখান থেকে হচ্ছে আমার বের হবে এন অফ কার্বন ডাইঅক্সাইড কত আসবে দেখে আসো, এই যে 2.76 ইন্টু 10⁻19 ডিভাইডেড বাই 6.022 10⁻23। সো তোমার কাছে এটা, আমার কাছে এখানে আসছে, এটা আমি যদি সাইন্টিফিক মোডে নিয়ে যাই এটাকে, সো আমার কাছে এটা আসছে 4.58 ইন্টু 10⁻5 আসছে, তাহলে এত মোল। ওকে, এত মোল কার্বন ডাইঅক্সাইড আছে। এবার দেখো তো তোমাকে এখানে এসটিপিতে আয়তন বের করতে বলছে, তো এসটিপিতে আয়তনের জন্য তোমাকে দেখো আমরা কিন্তু মোল সংখ্যার জন্য আরেকটা ফর্মুলা শিখেছিলাম, মোল সংখ্যা অফ কার্বন ডাইঅক্সাইড আমরা আরেকটা ফর্মুলা কি লিখতে পারি, এসটিপিতে আয়তন বি অফ এসটিপি অফ কার্বন ডাইঅক্সাইড, এবং এটা কোন এককে বেরোই তো লিটার এককে, ডিভাইডেড বাই তোমার এখানে কত হইতো ভাই 22.4 হইতো, ডিভাইডেড বাই কত হইতো 22.4 হইতো। তুমি চাইলে এভাবেও করতে পারো, অথবা চাইলে তুমি পিভি ইকুয়াল টু এনআরটি দিয়েও করতে পারো, এটা একটা শর্টকাট ছিল। সেটা কি ছিল দেখো তো, যে কোনো কিছুর মোল সংখ্যা এসটিপিতে মোল সংখ্যা, এইখানে দেখো এখানে বেসিক্যালি এসটিপি কন্ডিশন বলছে না, তাই তুমি এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবা। যেমন এখানে এন অফ কার্বন ডাইঅক্সাইড ইকুয়াল টু কত হবে তাহলে বিএসটিপি লিটার এককে ডিভাইডেড বাই 22.4। এই ফর্মুলাটা কোত্থেকে আসছে তুমি চাইলে নিজেও বের করতে পারো, আমি তোমাকে বের করে দিছি আগেই। সেটা হচ্ছে ভাই পিভি ইজ ইকুয়াল টু এনআরটি বসাও। এখানে এসটিপিতে প্রেশার কত হয় 1 অ্যাটমসফিয়ার, এসটিপিতে টেম্পারেচার কত হয় 273, আর তুমি জানো যেহেতু এটা অ্যাটমসফিয়ারে বসাইছো তাহলে আর এই ভ্যালুটা 0.0821 বসাবা। দেখো এই তিনটার ভ্যালু যদি তুমি বসাই দাও দেখবা এন এবং ভি এর মধ্যে কী সম্পর্ক আসতেছে, এন ইজ ইকুয়াল টু বিএসটিপি ডিভাইডেড বাই 22.4 আসতেছে। ওকে, যদি এগুলো সকল ক্যালকুলেশন করো এখানে, সো এই জন্য আমরা ডাইরেক্ট এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিতে পারি। এখন দেখো অলরেডি আমরা কিন্তু এখানে এই কার্বন ডাইঅক্সাইডে কিন্তু মোল সংখ্যা এখানে অলরেডি বের করে ফেলছি। আর হচ্ছে আমার এখানে দেখো কী বের করতে বলছে, যেই গ্যাসটা উৎপন্ন হয়েছিল সেই গ্যাসের আয়তন বের করতে বলছে লিটার এককে, অলরেডি লিটার এককে আছে এটা, সো আমাকে এখানে এটা বিএসটিপি বের করতে হবে। তাহলে আমরা কীভাবে করবো, তাহলে এন অফ কার্বন ডাইঅক্সাইড আমরা বের করছি কত 4.58 ইন্টু 10⁻5, সো এটাকে জাস্ট মাল্টিপ্লাই করে দিলেই হবে,
আমার এখানে অ্যান অফ কার্বন ডাইঅক্সাইড চলে আসবে। তাহলে অ্যান অফ কার্বন ডাইঅক্সাইড এখানে আমার কত আসবে দেখো, তাহলে এটাকে আমি এই যে 22.4 দিয়ে তাহলে হচ্ছে এখানে 4.58 ইন্টু 10⁻⁵কে আমরা মাল্টিপ্লাই করবো। সো এখানে আমার এটা কত আসবে দেখো, সরি অ্যান অফ কার্বন, এটা তো বিএসটিপি আসবে, যে এটা আমার কাছে কি আসবে, ক্রস গুণফল করলে এখানে বিএসটিপি অফ কার্বন ডাইঅক্সাইড, বিএসটিপি, এসটিপিতে ভলিউম, কার ভলিউম কার্বন ডাইঅক্সাইডের, কোন এককে, লিটার এককে। সেটা কত আসবে দেখিয়ে আসো আমরা। তবে এটাকে তুমি শুধুমাত্র বি অফ কার্বন ডাইঅক্সাইডে লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে ইন্টু 22.4 করো, সেটা আসছে আমার কাছে এখানে 1.0266, 1.0266 এত লিটার। ওকে, সো এটা হচ্ছে আমার এখানে আনসার। আশা করি এই ম্যাথটা এখানে বুঝতে পারছো ভাই। সেটা হচ্ছে আমার এখানে আনসার। চলো এটা অন্য কালার দিয়ে করি, আমি কালার দিয়ে করি। সো এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। ওকে ভাই, দেখে তাহলে চলো আমরা নেক্সটে যাই। নেক্সটে দেখো এই ম্যাটটা তোমার এখানে কি বলতেছে, এখানে এই ম্যাটটা আমার এখানে বলতেছে যে একটি বিদ্যুৎ শক্তি কেন্দ্রে বার্ষিক 2.4% রম্বিক সালফার সমন্বিত 3.1 × 10⁻⁷ কেজি কয়লা পোড়ানো হয়। তারপরে বলতেছে এসটিপিতে উৎপন্ন সালফার ডাইঅক্সাইড গ্যাসের আয়তন নির্ণয় করো। আসো অঙ্কটা বুঝিয়ে আসো। এখানে বলছে কি যে তোমার কাছে একটা বিদ্যুৎ শক্তি কেন্দ্র আছে, অর্থাৎ একটা পাওয়ার সিস্টেম আছে, হ্যাঁ পাওয়ার সিস্টেম স্টেশন আছে। সো এই স্টেশনের মধ্যে তুমি হচ্ছে যে এত কেজি হচ্ছে কি পোড়াও, কয়লা পোড়াও। আর ওই কয়লার মধ্যে 2.4% কি থাকে, সালফার থাকে। অর্থাৎ তুমি কি করো, একটা বিদ্যুৎ শক্তি কেন্দ্রে 2.4% সালফার সমন্বিত অর্থাৎ সালফার যুক্ত 3.1 × 10⁻⁷ কেজি কয়লা পোড়াও। ওই কয়লা পোড়ানোর ফলে ওইখানে তোমার হচ্ছে যে ওই সালফার উৎপন্ন হয়, কারণ এখানে সালফার থাকে। তারপরে তোমার ওই সালফারটা এই বায়ুতে যে অক্সিজেন আছে সেটাতে যুক্ত হয়ে সালফার ডাইঅক্সাইড তৈরি করে। ওই এসটিপিতে কত লিটারের আয়তনের সালফার ডাইঅক্সাইড তৈরি হবে সেটা তোমাকে বেসিক্যালি এখানে বের করতে বলতেছে। সিম্পল ম্যাথ, আমি তোমাকে বোঝাই বলে এখানে দেখো। তাহলে এখানে কি করবা দেখো, আমার কাছে তাহলে এখানে কি আছে, এটা যদি আমরা সলিউশন করতে যাই তাহলে দেখো আমার কাছে এখানে কী কী ইনফরমেশন দেওয়া আছে। আমার কাছে ইনফরমেশন হচ্ছে যে আমার কাছে এখানে একটা বিদ্যুৎ শক্তি কেন্দ্র আছে। আমার কাছে এখানে একটা কী থাকে, কী আছে, একটা বিদ্যুৎ শক্তি কেন্দ্র আছে। আর এই বিদ্যুৎ শক্তি কেন্দ্রের মধ্যে আমরা কী পোড়াচ্ছি, কয়লাকে পোড়াচ্ছি। কত কেজি কয়লা পোড়াচ্ছি আমরা এখানে, 3.1 × 10⁻⁷ কেজি কয়লা হচ্ছে আমরা এখানে পোড়াইতেছি। তাহলে এটা কোথায় পোড়াচ্ছি আমরা, এখানে একটা বিদ্যুৎ শক্তি কেন্দ্রের মধ্যে আমরা পোড়াচ্ছি এই জিনিসটাকে। ওকে, এতটুকু তো আমরা আশা করি বুঝতে পারছি। তো যেই কয়লাটা আমরা পুরাইতেছি সেই কয়লার মধ্যে কি আছে, সেই কয়লার মধ্যে হচ্ছে আমার 2.4% সালফার আছে। তাহলে এই যে কয়লাটা আমি পুরাইতেছি এই কয়লার মধ্যে হচ্ছে আমার এখানে 2.4% রম্বিক সালফার আছে। রম্বিক সালফার মানে হচ্ছে যে সালফারের একটা রূপভেদ, নর্মাল সালফার এটাকে তুমি বলতে পারো। এখানে তোমার 2.4% তাহলে কি আছে, সালফার আছে। তাহলে আমাকে একটু করে বলতে পারবা সালফারের ভর কত হবে। তাহলে সালফার হচ্ছে 2.4% আছে কার, এই যে 3.1 × 10⁻⁷ কেজির। তাহলে এটা তুমি কিন্তু চাইলে ইজিলি বের করতে পারবা কীভাবে, এই 2.4%কে তুমি তাহলে 2.4 দিয়ে ডিভাইডেড বাই কত করে দাও, পার্সেন্টেজ থাকলে 100 করে দিতে হয়, 100 করে দাও। আর ইন্টু তুমি এখানে তাহলে 3.1 × 10⁻⁷ করে দাও। সেখানে তোমার কত আসবে, তাহলে এটা দেখো এখানে 2.4 × 3.1 × 10⁻⁷ ডিভাইডেড বাই তোমার এখানে 100। সেখানে হবে 7.44 × 10⁵ কেজি, কারণ যেহেতু এটা কেজিতে ছিল। তাহলে সালফারের ভর কতটুকু আসছে, এত কেজি আসছে এখানে। তাহলে এখন দেখো বলছে কি সালফারের আয়তন কিন্তু জিজ্ঞেস করে নাই তোমাকে জিজ্ঞেস করতে বলছে কিন্তু সালফার ডাইঅক্সাইডের আয়তন। তাহলে দেখো তো ঘটনা কি হয়, এই সালফার এবং অক্সিজেন যুক্ত হচ্ছে এসটিপিতে যখন সালফার এবং অক্সিজেন যুক্ত হয় তাহলে সেখানে কী তৈরি হয়, সালফার ডাইঅক্সাইড। আর এই সালফার ডাইঅক্সাইডের আয়তনটা তোমাকে বের করতে বলছে ওই আগের অঙ্কের মতো, কার্বন ডাইঅক্সাইডের মতো। তুমি কিন্তু অলরেডি এখানে সালফারের ভর কিন্তু জানো। তাহলে সালফারের এখানে দেখো তো এই ইকুয়েশনে তুমি এখানে যদি তুমি স্টয়কিওমেট্রি যদি অ্যাপ্লাই করতা, এটার মধ্যে তুমি যদি কী করতা, স্টয়কিওমেট্রি রুল যদি তুমি অ্যাপ্লাই করতা, যেটা তুমি আগের লেকচারে শিখে আসছো, হয়তো কি n অফ সালফার ডিভাইডেড বাই 1 ইকুয়ালস টু n অফ অক্সিজেন ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু হয়তো n অফ সালফার ডাইঅক্সাইড ডিভাইডেড বাই এখানে 1 হইতো। কেন, কারণ সবার আগে দেখো 1 1 করে আছে। তাহলে অলরেডি সালফার সম্পর্কে ইনফরমেশন তোমার দেওয়া আছে, যে সালফারের ভর দেওয়া আছে, আর সালফার ডাইঅক্সাইডের ইনফরমেশন তোমাকে বের করতে বলছে। তাহলে আমরা কি এখান থেকে লিখতে পারি যে n অফ সালফার ডাইঅক্সাইড ডিভাইডেড বাই 1, মানে 1 লেখাও যে কথা না লেখাও সে কথা, ইকুয়াল টু n অফ সালফার। তাহলে n অফ সালফার মানে কত, সালফারের ভর ডিভাইডেড বাই মানে টোটাল। এখানে যেহেতু শুধু সিঙ্গেল এস আছে, তাহলে সিঙ্গেল এসের ভর কত, ওই পারমাণবিক ভর
32 হবে এখানে। ওকে, আমরা সবাই জানি সালফার অ্যাস হিসেবে থাকে, পরমাণু হিসেবে বিদ্যমান থাকে। তাহলে দেখো সালফারের এখানে ভর কত, 7.44 ইন্টু 10⁵ কেজিতে দেওয়া আছে। সো তোমার এটা গ্রামে নিতে হবে, 10⁵ দিয়ে গুণ করো, আর ডিভাইডেড বাই তোমার এখানে কত হবে দেখো, তাহলে এখানে ওই 32 হবে, যেহেতু এখানে আমরা সবাই জানি সালফারের ওই যে তোমার পারমাণবিক ভর কত হয়, 32 হয়, এটা তো আমরা সবাই জানি। তাহলে এখান থেকে হচ্ছে আমার এন অফ সালফার ডাইঅক্সাইড চলে আসবে। তাহলে এটা কত আসবে যদি আমরা ক্যালকুলেট করি, এখানে 7.44 ইন্টু 10⁵ ইন্টু আর 3 হয়ে 8 হয়ে যাবে এটা, আর এখানে 32। সো এখানে আসবে আমার কাছে এখানে 2.325 ইন্টু 10⁻7 মোল। এটা হচ্ছে আমার সালফার ডাইঅক্সাইডের মোল সংখ্যা। আর এটা যদি এসটিপিতে বলছে আমাকে, তাই আমি এসটিপিতে আয়তন যদি বের করতে চাই, তাহলে আমি কী করতে পারি, এখানে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তাহলে ওই যে ভিএসটিপি লিটার এককে আসবে ডিভাইডেড বাই 22.4। তাহলে যদি আমি এখানে এই সালফার ডাইঅক্সাইডের আয়তনটা বের করতে চাই এসটিপি কন্ডিশনে, ইজিলি কী করতে পারবো, জাস্ট এই 2.325 ইন্টু 10⁻7কে তাহলে জাস্ট হচ্ছে আমরা এখানে 22.4 দিয়ে মাল্টিপ্লাই করে দিব, তাহলেই হবে। তাহলে আমার কাছে এখানে কত আসছে, এখানে 22.4 দিয়ে মাল্টিপ্লাই করো। সো আমার কাছে এখানে আসছে হচ্ছে 5.208। সো আমার কাছে এখানে আসছে 5.208 ইন্টু তোমার কাছে এখানে আসছে 10⁻8 আসছে এখানে। ওকে, আচ্ছা বাইরে বৃষ্টির আওয়াজ হইতেছে অনেক, হয়তো সরি, একজন আন্তরিকভাবে আমি দুঃখিত। তাহলে এত লিটার, তাহলে এটা হচ্ছে আমাদের এখানে আনসার, এটা হচ্ছে আমার এখানে আনসার। আচ্ছা, আশা করি তোমরা ম্যাথটা এখানে সবাই ভাই বুঝতে পারছো। ওকে, তাহলে চলো আমরা এরপরে পড়ায় যাই। এরপরের টপিকটা হচ্ছে আমাদের এখানে খুবই ইজি একটা টপিক, যেটার নাম হচ্ছে আমাদের যৌগের সংকেত। তো যৌগের সংকেত ইজি কেন বলতেছি, কারণ এটা তুমি 9 10 অনেকবার পড়ে আসছো এগুলা। তাহলে এখন তুমি বলতে পারো ভাই 9 10-এ পড়া এখন কেন পড়াচ্ছেন, কারণ এখান থেকে দেখবো প্রচুর কোয়েশ্চন আসছে, মানে কোয়েশ্চন ব্যাংকের মধ্যে, মানে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় অনেকগুলো কোয়েশ্চন এখান থেকে আসছে। সো যদিও তুমি এটা 9 10-এ পড়ছো, তারপরে তোমাকে টপিকটা আরেকবার পড়া লাগবে। কেন, কারণ যেহেতু কোয়েশ্চন আসছে এখান থেকে অনেক কোয়েশ্চন আমি তোমাকে সলভ করাবো। ওকে, দেখো তাহলে আমরা আলোচনা করবো হচ্ছে যৌগের সংকেত। দেখো 9 10 আমরা কী শিখে আসছি, যৌগের সংকেত দুই ধরনের হতে পারে। 9 10 আমরা শিখে আসছি তোমার এখানে যৌগের সংকেত যেগুলো ছিল সেগুলো দুই প্রকার হতে পারে। কেউ না আগে না শিখলেও সমস্যা নেই, আমি এখানে বেসিক থেকে পড়াচ্ছি। তো যৌগের সংকেত যেগুলো আছে সেগুলো হচ্ছে দুই ধরনের হতে পারে, দুই ধরনের যৌগের সংকেত হতে পারে। তো এক ধরনের সংকেতকে আমরা বলি হচ্ছে তোমার ভাই স্থূল সংকেত, আরেক ধরনের সংকেতকে আমরা বলি তোমার হচ্ছে আণবিক সংকেত। তাহলে এক ধরনের সংকেতকে আমরা বলি হচ্ছে তোমার দেখো স্থূল সংকেত, আর আরেক ধরনের সংকেতকে হচ্ছে আমরা বলি হচ্ছে তোমার আণবিক সংকেত। তাহলে যৌগের সংকেত কয় ধরনের হতে পারে, যৌগের সংকেত হতে পারে দুই ধরনের, একটা হচ্ছে স্থূল সংকেত আর একটা হচ্ছে তোমার কি ভাই আণবিক সংকেত। এখন তুমি বলতে পারো ভাই আমাকে দিয়ে এক্সাম্পল দেন, চলো এক্সাম্পল দিয়ে আসো। যেমন দেখো বেনজিন, আমরা যদি একটু বেনজিনকে দেখি, বেনজিনের তোমার হচ্ছে ভাই তুমি যদি সংকেতটা দেখো, বেনজিনের সংকেত কত হয় C6H6। আবার তুমি যদি ইথাইন, যেটা প্রথমে অ্যালকাইন, ইথাইনের যদি সংকেত দেখো তাহলে সেটা কত হয় C2H2। ওকে, C2H2 হয়। তাহলে একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, এখানে একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, তুমি এই দুটাকে কি বলতেছো, তাহলে এই দুটো হচ্ছে এদের আণবিক সংকেত, এই দুটো হচ্ছে এদের আণবিক সংকেত। যেমন বেনজিনের আণবিক সংকেত তাহলে কত, এই যে C6H6, আর ইথানের আণবিক সংকেত কত C2H2। তাহলে খেয়াল করে দেখো এখানে এই দুইটার স্থূল সংকেত কত হবে, স্থূল সংকেত হচ্ছে কমন সংকেত। যেমন দেখো তো এদের মধ্যে সবচেয়ে কমন সংকেত হচ্ছে CH, মানে মিনিমাম কমন সংকেত। তার মানে খেয়াল করে দেখো এখানে এই যে তুমি C6H6 আছে না, এটাকে কিন্তু তুমি শুধুমাত্র CH আর এখানে ব্র্যাকেট দিয়ে 6 দিয়ে প্রকাশ করতে পারতা। আবার C2H2 যেটা আছে এটাকে তুমি কি দিয়ে প্রকাশ করতে পারতা, CH লিখে ব্র্যাকেট দিয়ে 2 লিখতে পারতা। অর্থাৎ তোমাকে CHটা লিখতেই হবে, মিনিমাম CH লিখতেই হবে। তো মিনিমাম যতটুকু সংকেত লিখতে হয় সেটা হচ্ছে আণবিক, সেটা হচ্ছে স্থূল সংকেত। আর ওই একটা কাঙ্ক্ষিত সংখ্যা দিয়ে গুণ করার পরে যেটা তুমি পাও সেটা হচ্ছে তোমার এখানে আণবিক সংকেত। ওকে, তাহলে এখান থেকে আমরা যেটা জিনিসটা শিখলাম সেটা হচ্ছে খেয়াল করে দেখো, মিনিমাম যে সংকেতটা আছে সেটা হচ্ছে আমার স্থূল সংকেত। আর এখানে ওই যে একটা মিনিমাম সংকেতকে তো তোমার হচ্ছে একটি কিছুটা নাম্বার দিয়ে গুণ করতে হয়। যেমন বেনজিনের ক্ষেত্রে এটাকে 6 দিয়ে গুণ করতে হয়, ইথাইনের ক্ষেত্রে এটাকে 2 দিয়ে গুণ করতে হয়, করার পরে যেটা পাবা সেটা তোমার হচ্ছে ভাই আণবিক সংকেত। ওকে, আশা করি তুমি এই জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। আচ্ছা, তাহলে চলো আমরা এখান থেকে কিছু জিনিস বের করার চেষ্টা করি। আমরা যদি স্থূল সংকেতের যদি ভর বের করি, আমরা যদি এই স্থূল সংকেতের যদি ভর বের করি, স্থূল সংকেতের ভর, তাহলে স্থূল সংকেতের ভর কত আসবে, কার্বনের ভর 12, হাইড্রোজেনের 1, তাহলে স্থূল সংকেতের ভর আসবে তোমার এখানে 13। ওকে,
আচ্ছা, এইবারে কোনো কারণে তুমি যদি এই CH2H2 যদি এটা যদি তুমি ভর বের করো, এটা ভর কত আসবে দেখো তো। কার্বন আছে এখানে 2টা, তার মানে 24, হাইড্রোজেন আছে 2টা, তার মানে এখানে 2 যোগ হবে, তাহলে 26 হবে। তারপর তুমি যদি বেনজিনের এটা যদি ভর বের করতে চাও, কার্বন আছে এখানে 6টা, কার্বন আছে এখানে কয়টা, 6টা। তো 6 তোমার 6 12 কত, 6 12 তোমার হচ্ছে 72 হয়। আর এখানে 6 আছে, 6 যোগ করো, তাহলে সব ভর হবে 78, রাইট। আচ্ছা, তাইলে একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, এখানে এখানে খেয়াল করে দেখো, এই জিনিসটা তুমি কি পাইছো, এটা হচ্ছে তোমার এখানে আণবিক ভর, এটাও তোমার হচ্ছে যে আণবিক ভর, কারণ আণবিক সংকেতের ভর। এটা হচ্ছে তোমার স্থূল সংকেতের ভর। একটা কাজ করো, কাজটা কি, তুমি এই 26কে 13 দিয়ে ডিভাইড করো, কত পাবা, 2 পাবা, রাইট। আবার তুমি আরেকটা কাজ করো, এই 78 যেটা পাইছো না, এটাকে তুমি হচ্ছে 13 দিয়ে ডিভাইড করো, তাও কত পাবা, এখানে 6 পাবা। তাইলে এখান থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার করতে পারি কিনা দেখো তো, সেটা হচ্ছে যে কোনো কারণে আমি যদি আণবিক সংকেতের ভরটাকে দিয়ে যদি এই স্থূল সংকেতের ভর দিয়ে যদি আমি ডিভাইড করি, অলওয়েজ আমরা এখানে কী পাবো, পূর্ণ সংখ্যা পাবো, অলওয়েজ আমরা এখানে কী পাবো, পূর্ণ সংখ্যা পাবো। অথবা এটা বাবুরে যে যে বজ্রপাত হয়েছে, আচ্ছা সরি ভাই, তাহলে খেয়াল করে দেখো এখানে, সেটাই তো যে এই তোমার এখানে দেখো, যেখানে যেখানে আমরা ছিলাম, আণবিক সংকেত যেটা আছে, আণবিক সংকেতের ভর হচ্ছে এখানে 26, আর স্থূল সংকেতের ভর হচ্ছে এখানে 13। অনুরূপভাবে এখানে আণবিক সংকেতের ভর হচ্ছে 78, তো 78কে তুমি 13 দিয়ে ভাগ করো 6 পাচ্ছ, 26কে তুমি 13 দিয়ে ভাগ করো 2 পাচ্ছ। অর্থাৎ মেইন মধ্য কথা হইতেছে যে তুমি যদি কখনো যদি আণবিক সংকেতের ভরকে তুমি যদি স্থূল সংকেতের ভর দিয়ে ভাগ করো, অলওয়েজ তুমি কি পাবা, এখানে পূর্ণ সংখ্যা পাবা, অলওয়েজ তুমি এখানে পূর্ণ সংখ্যা পাবা। অর্থাৎ অথবা তুমি এভাবে চিন্তা করো, 13কে দিয়ে তুমি 2কে গুণ করো, তাহলে তুমি হচ্ছে এখানে 26 পাচ্ছ, অর্থাৎ সেটা হচ্ছে যে আণবিক সংকেতের ভর হচ্ছে। আবার 13 দিয়ে তুমি হচ্ছে যে 6কে গুণ করো, তুমি 78 পাচ্ছ, তার মানে হচ্ছে তোমার এখানে তুমি তখন আণবিক সংকেতের ভর পাচ্ছ। তার মানে আণবিক ভর মানে হচ্ছে যে এইখানে দেখো, এই 78কে তুমি কীভাবে লিখতে পারো, দেখো 78কে তুমি কীভাবে লিখতে পারো, 13 ইন্টু 6। অন্যদিকে 26কে তুমি কীভাবে লিখতে পারো, 13 ইন্টু 2। তার মানে এখান থেকে দেখো তো, এই দুইটা থেকে আমরা কি কি বিষয়ে সিদ্ধান্তে আসতে পারি, সেটা হচ্ছে যে আণবিক ভর ইকুয়াল টু, এই যে দেখো 13 হচ্ছে স্থূল সংকেতের ভর, স্থূল সংকেতের ভর ইন্টু ইন্টু একটা পূর্ণ সংখ্যা n দিয়ে আসলে বেসিক্যালি গুণ করতে হবে। যেমন এখানে nটা বিভিন্ন হইতে পারে, যেমন এখানে 2 হইতে পারে, এখানে 6 হইতে পারে। এই nটা বের করে হচ্ছে আমাদের মেইন কাজ হবে। nটা কীভাবে বের করবো আমরা দেখবো জিনিসটা। আমরা বেসিক্যালি এখানে স্থূল সংকেতের ভর আণবিক সংকেতের ভর বের করি, এটাকে আমরা ডিভাইড করে n দিয়ে ভাগ করে দিই, আমরা এখানে পেয়ে যাবো জিনিসটা। সো এইটা হচ্ছে আমার এখানে তার একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। কেমনে আসছে তুমি এটা এখান থেকে বুঝতে পারতেছো ভাই, কারণ দেখো এই যে 78কে তুমি 13 ইন্টু 6 লিখতে পারো, বা 26কে তুমি এখানে 13 ইন্টু 2 লিখতে পারো। তার মানে আণবিক ভর মানে হচ্ছে তোমার স্থূল সংকেতের ভর ইন্টু n হবে, যেখানে n মানে তোমার এটা পূর্ণ সংখ্যা। ওকে, আশা করি তুমি জিনিসটা এখানে সবাই বুঝতে পারছো। তো বেসিক্যালি যেটা হয়, nটা তুমি কীভাবে বের করবা দেখো, বেসিক্যালি তোমার কোয়েশ্চনে আণবিক ভর দেওয়া থাকে, কোয়েশ্চনে আণবিক ভর কী হয় দেয়া থাকে। বেসিক্যালি হচ্ছে আমরা স্থূল সংকেতের ভর নিজেরা বের করি। তো এখান থেকে তখন আমরা এটা একটা দেওয়া থাকে আর তুমি এটা বের করছো, এখান থেকে তুমি আসলে বেসিক্যালি কী বের করে ফেলো, এই n যেটা আছে এটার হচ্ছে আমরা ভ্যালুটা পেয়ে যাই একটাকে আরেকটা দিয়ে ডিভাইড করে। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এখানে আমাদের আরেকটা জিনিস আছে, আরেকটা কনসেপ্ট আছে আমাদের, সেটা আমাদের একটু বুঝতে হবে। সেটা হচ্ছে ভাই বাষ্প ঘনত্ব। একটা জিনিস আছে আমাদের কি বলতো, বাষ্প ঘনত্ব। চলো এখানে আমরা একটু করে যাই, আমরা তাহলে একটা টপিক পড়বো বাষ্প ঘনত্ব। কিন্তু প্রথমে বলে দিই, বাষ্প ঘনত্ব হচ্ছে ভাই তোমাদের এখানকার পড়া না, মানে বাষ্প ঘনত্ব যেটা আছে এটা হচ্ছে হায়ার স্টাডির পড়া। এটার ইংলিশ টার্ম হচ্ছে ভ্যাপার ডেন্সিটি, এটার ইংলিশ টার্ম হচ্ছে তোমার ভ্যাপার ডেন্সিটি। কিন্তু আমি প্রথমে একটু করে বলে দিই, এই বাষ্প ঘনত্ব কিন্তু তোমাদের পড়াশোনা না, মানে তোমাদের ইন্টারমিডিয়েটে নেই, এবং তোমার হচ্ছে এডমিশনও আসলে বাষ্প ঘনত্ব নিয়ে ডিটেলসে কোনো আলোচনা নাই। কিন্তু তাও বাষ্প ঘনত্ব দিয়ে তোমাকে হচ্ছে যে কী হয়, এখানে বাষ্প ঘনত্ব ডাটা দেওয়া থাকে একটা। সো ওই ডাটা থেকে তোমাকে একটা জিনিস বের করতে হয়। তো তুমি যদি একটু করে বোঝা দরকার আর কি, হ্যাঁ, বাষ্প ঘনত্ব জিনিসটা কি। তাই আমরা খুব বেশি ডিটেলসে যাব না, আমরা হালকা পাতলা যতটুকু আমাদের দরকার ততটুকু আমরা পড়বো। বাষ্প ঘনত্ব বলতে কী বোঝায় এখানে, আমি তোমাকে এখানে একটু বুঝাই বলি। যে সাপোজ ধরো তোমার কাছে এখানে একটা গ্যাস আছে,
যে কোনো একটা গ্যাস আছে, ধরো ওই গ্যাসটা তোমার হচ্ছে ভাই একটা ভলিউম আছে, আয়তন আছে একটা, ধরো V1, এবং এই গ্যাসের ধরো তোমার হচ্ছে ভাই ভর হচ্ছে M1। ওকে, আবার তোমার কাছে এখানে হাইড্রোজেন গ্যাস আছে, কি আছে বলো তো, হাইড্রোজেন গ্যাস আছে। এই গ্যাসের যতটুকু আয়তন নিছো ঠিক হাইড্রোজেন গ্যাসেরও ঠিক সাপোজ ধরো তুমি ঠিক ততটুকু আয়তন নিছো। তার মানে এখানে কাহিনী কী করছো, এই প্রথম যে গ্যাসটা ছিল এই গ্যাসটাতে যতটুকু আয়তন তুমি নিছো হাইড্রোজেন গ্যাসেরও ঠিক ততটুকু আয়তন তুমি নিছো। তাহলে দেখো একটা জিনিস, যেহেতু এখানে দুটো ভিন্ন ধরনের গ্যাস তাদের ঘনত্ব ভিন্ন হবে, তাই যদিও এখানে আয়তন সমান ভর কিন্তু দুটোটা সমান হবে না, যেহেতু ঘনত্ব ভিন্ন হবে। কারণ আমরা কি জানি, রো ইজ ইকুয়াল টু M/V জানি, রাইট? তো এখানে যেহেতু আমার এখানে দেখো যদিও আমার এখানে V সমান ঠিক আছে, কিন্তু ঘনত্ব যেহেতু ভিন্ন তাই আমার এখানে এমটাও সমান না হয়ে কীভাবে ভিন্ন হবে। অর্থাৎ যদি এখানে হাইড্রোজেন গ্যাসের এখানে ধরো নর্মাল গ্যাসটার ভর যদি M1 হয়, এটার ভর কিন্তু কত হবে, M2 হবে। তখন তুমি যদি এই M1 আর এই M2 যদি অনুপাত করো, যেটা পাবা সেটাই হচ্ছে তোমার এখানে ভাই বাষ্প ঘনত্ব বলে। এই প্রথম গ্যাসের কি বলবো, এটাকে আমরা বাষ্প ঘনত্ব বলবো। তার মানে আমি তোমাকে বুঝাই বলি, তুমি যদি যে কোনো একটা নির্দিষ্ট আয়তনের একটা গ্যাসকে নাও, তাহলে ওই গ্যাসের ভরকে তুমি সেম আয়তনের হাইড্রোজেনের ভর দিয়ে ভাগ করা হলে যেই তোমার হচ্ছে ভাই রাশিটা তুমি পাও, বেসিক্যালি সেটাকে আমরা কি বলি বলো তো, বাষ্প ঘনত্ব বলি। বেসিক্যালি বাষ্প ঘনত্ব আমরা আসলে কী বুঝি, সেটা হচ্ছে যে ওই গ্যাসটা হাইড্রোজেন থেকে কতটুকু ভারী সেটা আসলে নির্দেশ করে এটাকে। হ্যাঁ, তাহলে যদি আমরা বাষ্প ঘনত্ব যদি আমরা সংজ্ঞা লিখতে চাই, তাহলে আমরা সংজ্ঞা এখানে কি লিখবো, আমরা সংজ্ঞা লিখবো এরকম, এখানে এরকম যে কালো কালি দিয়ে লিখি এটাকে। তাহলে আমরা এখানে লিখব যে কোনো একটি গ্যাসের নির্দিষ্ট আয়তনের ভর এবং সম আয়তনের, মানে সেম আয়তন হইতে হবে, সম আয়তনের হাইড্রোজেন গ্যাসের ভরের আয়তনের অনুপাতকে বাষ্প ঘনত্ব বলে। ওকে, আচ্ছা, তাহলে বাষ্প ঘনত্ব তোমার জেনে কী করবা, বাষ্প ঘনত্ব দ্বারা আসলে বোঝা যায় যে কোনো একটা গ্যাস হাইড্রোজেন থেকে কতটুকু ভারী নাকি হালকা। যেমন তাহলে আমরা যদি এখানে যদি বাষ্প ঘনত্ব যদি ফর্মুলাটা দেখতে চাই এখান থেকে বাষ্প ঘনত্ব, তাহলে এটা কত হবে, এই যে কোনো একটা গ্যাসের ভর, বাষ্প ঘনত্ব যদি আমরা দেখতে চাই এটার ফর্মুলা, সেটা হবে তোমার যে কোনো একটা গ্যাসের ভর ডিভাইডেড বাই আমরা কি করব, ওই সেম আয়তনের হাইড্রোজেনের ভর, এটা দিয়ে ডিভাইড করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমার এখানে বাষ্প ঘনত্ব। ওকে, তাহলে এটার আসলে কাজটা কি, এটার আসলে কাজটা হচ্ছে যে আমরা বুঝতে পারবো যে ওই গ্যাসটা আমার হাইড্রোজেন থেকে কতটুকু ভারী। তাহলে আসলে এখানে বাষ্প ঘনত্ব দ্বারা কী বোঝা যায়, বাষ্প ঘনত্ব দ্বারা ওই গ্যাসটি হাইড্রোজেন অপেক্ষা কতটুকু ভারী, হাইড্রোজেন অপেক্ষা কতটুকু ভারী তা বোঝা যায়। ওকে, আশা করি তুমি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। আচ্ছা, তো এগুলো তো একটা বাষ্প ঘনত্বের থিওরি আছে, কিন্তু আমাদের একটা ম্যাথমেটিক্যাল একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যে একটা ম্যাথমেটিক্যালি ফর্মুলা মনে রাখবা। এটা হচ্ছে ভাই তোমার আণবিক ভর ইকুয়ালস টু, যেটা আমরা বড় হাতের এম বলি, ইকুয়ালস টু বাষ্প ঘনত্ব ইন্টু 2। তাহলে একটা ফর্মুলা মনে রাখবা, কি বলতো, আণবিক ভর ইকুয়ালস টু বাষ্প ঘনত্ব ইন্টু 2। এখন এই ফর্মুলা কোত্থেকে আসছে এটার প্রমাণ তোমার দেখার দরকার নেই, কারণ আমি তো প্রথমে বলে দিয়েছি এই টপিকটা তোমাদের বইতেই নেই। সো তুমি জাস্ট এখানে বাষ্প ঘনত্ব কী জিনিস সেটা তুমি জানলা, এবং বাষ্প ঘনত্বের জন্য একটা ফর্মুলা তোমার মনে রাখতে হবে কষ্ট করে ভাই, কারণ এই ফর্মুলার প্রমাণ দেখার দরকার নেই এখন। তো এই ফর্মুলার প্রমাণ ছাড়াই তুমি একটু এটাকে মনে রাখবা আর কি। হ্যাঁ, যে
আণবিক ভর ইকুয়ালস টু বাষ্প ঘনত্ব ইন্টু 2, কারণ তোমাকে কোয়েশ্চনে কী হবে, বাষ্প ঘনত্ব দেওয়া থাকবে, তোমার হচ্ছে আণবিক ভরটা এখানে তোমার বের করতে হবে তখন। তাহলে আসো আমরা সংকেত রিলেটেড 2-1টা ম্যাথ দেখে ফেলি যে কীভাবে কোয়েশ্চন আসো। সো চলো আমরা তাহলে প্রথমে এই ম্যাথটা দেখি, যেটা 9-10-এ আসছিলো ম্যাথটা এরকম, যেখানে কী বলছে দেখো, তাহলে বলতেছে হচ্ছে যে একটা যৌগে এত % কার্বন, এত % হাইড্রোজেন এবং এত % নাইট্রোজেন আছে। ওই যৌগের 1 লিটারের ভর হচ্ছে তোমার হচ্ছে যে 2.63, যেটা হচ্ছে এসটিপিতে ভর। আর আমাকে বলে দিচ্ছে তাহলে এটার আণবিক সংকেত কত। তো তোমাকে যদি আমি তোমাকে একটু করে বলি, যদি কখনো তোমাকে কোয়েশ্চনে আণবিক সংকেত বের করতে বলে, তাহলে তোমার প্রথম কাজটা কী হবে জানো? আগে প্রথম কাজটা হবে তোমাকে হচ্ছে আগে আণবিক ভর বের করা। আমি তোমাকে আরেকবার বলি, তোমাকে যদি আণবিক সংকেত বের করতে বলে, তাহলে তোমার প্রথম কাজটা হবে আগে আণবিক ভর বের করা। যেমন এখানে কোয়েশ্চনে কী দিচ্ছে, কোয়েশ্চনে এখানে দেখো, আমরা যদি এটাকে সলিউশন করি, কোয়েশ্চনের ডাটা দেওয়া আছে, সেটা হচ্ছে যে এই এসটিপিতে 1 লিটার যৌগের 1 লিটারের ভর, যৌগের 1 লিটারের ভর দেওয়া আছে। যৌগের 1 লিটারের ভর দেওয়া আছে। 1 লিটারের ভর কত? 2.63 গ্রাম। এখন আমি যখন তোমাকে প্রথম লেকচারটা পড়াইছি, তখন বলছিলাম আণবিক ভর মানে কি বলতো, 22.4 লিটারের ভর। এসটিপিতে 22.4 লিটারের ভরকে কি বলা হয়? ওই যৌগের আণবিক ভর। তাহলে এখানে তো 1 লিটারের ভর দেওয়া আছে, তোমাকে তো আণবিক ভর বের করতে হবে। তাহলে তোমার কি করা লাগবে? ওই 22.4 লিটারের ভর বের করা লাগবে। অর্থাৎ আমরা তাহলে এখানে কি বলতে পারি, এসটিপিতে যৌগের 22.4 লিটারের ভর এগুলো তাহলে কত হবে? এখানে 2.63 ইন্টু 22.4 হবে, ইন্টু কত হবে? 2.63 ইন্টু 22.4 এত গ্রাম। তাহলে এটা যেটা আসবে সেটা হচ্ছে তোমার আণবিক ভর। তাহলে 2.63 ইন্টু 22.4, সেটা আসছে কত আমার কাছে? এখানে 58.912। তাহলে আমার কাছে এখানে আসছে 58.912 গ্রাম। আর এইটা হচ্ছে তোমার কি বলতো ভাই, আণবিক ভর। কারণ 22.4-এর যে ভর, বেসিক্যালি এটাই তোমার কি হয় এখানে আণবিক ভর। দেখো কোয়েশ্চনে তোমাকে আমি অলরেডি বলেই দিছি যে আগে দেখো এখানে আমি যখন থিওরি পড়েছি বলে দিচ্ছি যে কি আণবিক ভরটা তোমার কোয়েশ্চনে দেওয়া থাকবে। এই যে দেখো আণবিক ভর তোমার এখানে ইনডাইরেক্টলি দেওয়া আছে, এটা তুমি বের করে ফেলছো এখানে। এরপর তোমাকে এখন আণবিক সংকেত বের করতে হবে। তাহলে ফার্স্টে আমরা স্থূল সংকেত বের করবো, স্থূল সংকেতে ভর বের করবো, দেন আমরা আণবিক সংকেত বের করবো। কীভাবে দেখো, আমরা একটা প্রথমে দেখো 19-এ ছক করতাম। কী ছক করতাম? আমরা এখানে হচ্ছে মোলকে দিতাম, তারপর মোল দেওয়ার পরে আমরা এখানে এরপরে কী লিখতাম? এখানে দেখো মনে করার চেষ্টা করে দেখো, এখানে আমরা একটা লম্বা একটা ছক টানতাম। তারপর এখানে আমরা দিতাম হচ্ছে তোমার পার্সেন্টেজ অফ পরিমাণ। যেমন আমার ফার্স্ট মোলটা কি কার্বন, কার্বন কত % আছে? 61.02% আছে। তারপর আমরা কী দিতাম? পারমাণবিক ভর দ্বারা ভাগ করে। তারপরে এখানে আমরা লিখতাম হচ্ছে তোমার পারমাণবিক ভর দ্বারা ভাগ করে, এই জিনিসটা আমরা লিখতাম। দেন হচ্ছে আমরা এখানে আরেকটা ছক টানতাম। তো এখানে পারমাণবিক ভর দ্বারা ভাগ করে বলতে আসলে কী বোঝাচ্ছে দেখো, তাহলে এখানে আমরা যদি এটাকে একটু করে বাড়াই দিই, দাঁড়াও এটাকে একটু লম্বা করে দিই। এখানে দেখো তাহলে পার্সেন্টেজ এখানে পরিমাণ পাইছো কত? 61.02। তাহলে এটাকে কত ডিভাইড করতে হবে? পারমাণবিক ভর, যেমন কার্বনের পারমাণবিক ভর কত? 12। তাহলে কত পাবে এখানে? তুমি যদি ক্যালকুলেট করে দেখো 61.02 ডিভাইডেড বাই 12, সেটা তোমার কাছে আসবে এখানে 5.085। তো এরপরে তুমি যদি অনুরূপভাবে সবার জন্য যদি সেম কাজটা করতা, যদি তুমি এখানে সবার জন্য যদি সেম কাজটা করতো, অর্থাৎ দেখো এখানে কি কি ছিল আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, এখানে দেখো আমার এখানে ছিল হইতেছে যে, দাঁড়াও, হ্যাঁ দেখো আমার এখানে তাহলে কী কী ছিল? কার্বন ছিল, হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন এবং নাইট্রোজেন আছে। হাইড্রোজেন এখানে কত আছে? 15.25। আর নাইট্রোজেন এখানে কত আছে? 23.73। আর এখানে তাহলে এখানে 15.25 করো, আর এটার পারমাণবিক ভর দ্বারা ভাগ করো। হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। তাহলে ভাগ করলে কত আসবে? 15.25 আসবে। আর এখানে 23.73 আছে, আর নাইট্রোজেনের পারমাণবিক ভর কত? 14। তাহলে এটাকে 14 দিয়ে ভাগ করো, এটাকে তাহলে 14 দিয়ে ডিভাইড করো। কত আসবে এটা? 23.73 ডিভাইডেড বাই 14 করো, সেটা তোমার কাছে আসবে 1.695। এরপরে কলামে তুমি কি লিখতা? সর্বনিম্ন ভাগফল দ্বারা ভাগ করে, সর্বনিম্ন ভাগফল দ্বারা ভাগ করে। এরপরে তুমি এখানে লিখতে সর্বনিম্ন ভাগফল দ্বারা ভাগ করে। যেমন এখানে দেখো তো সর্বনিম্ন ভাগফল কোনটা আছে, আমরা সবাই এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি। সর্বনিম্ন ভাগফল হচ্ছে আমার এটা।
তাহলে তুমি যদি এখানে 5.085কে তুমি যদি কত দিয়ে ভাগ করো, এই যে এটা দিয়ে ভাগ করো, অর্থাৎ 5.085 আছে এখানে আমার, তাহলে এটাকে আমরা ভাগ করতেছি 1.695 দিয়ে, আমার এখানে কত আসবে? আমি যদি 5.085কে যদি 1.695 দিয়ে ভাগ করি, আমার এখানে এক্স্যাক্টলি 3 আসছে। তারপর যদি তাহলে আমরা এখানে 15.25কে যদি আমরা 1.695 দিয়ে ডিভাইড করি, তাহলে কত আসে দেখি আমরা, 15.25 ডিভাইডেড বাই 1.695, সো এটা আমার কাছে আসছে 8.997, যেটাকে আমরা 9 লিখতে পারি। আর এখানে 1.697কে যদি তুমি 1.697 দিয়ে ভাগ করো, তাহলে তোমার এখানে 1ই আসবে। আর এইটা যখন চলে আসছে এখানে, এরপরে চাইলে আমরা ইজিলি সংকেতটা লিখে দিতে পারি, স্থূল সংকেত। তাহলে আমাদের এই জিনিসটা লাগতেছে না, তাহলে এটাকে আমরা একটু মুছে দিই এখানে। হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখে দিব এর পরে কি লিখতাম, স্থূল সংকেত। দেখো এটা তোমাদের মনে পড়ছে কিনা, এগুলো তোমরা 9 নিয়ে করে আসছো। যেমন দেখো এখানে কার্বন কয়টা আছে, 3টা, তাহলে C3 দাও। হাইড্রোজেন 9টা আছে, তাহলে H9 দাও। নাইট্রোজেন 1টা আছে, তাহলে N দাও। তাহলে এটা যেটা পাইছো সেটা হচ্ছে তোমার কি সরলতা, এটা হচ্ছে তোমার এখানে স্থূল সংকেত। ওকে, মানে জেনারেল একটা সংকেত। এখন তোমাকে কি করতে হবে, আণবিক সংকেত বের করতে হবে। এখন আণবিক সংকেত বের করার জন্য প্রবলেমটা হচ্ছে তোমার এখানে N বের করতে হবে। কেন দেখো, আমি তোমাকে বুঝাই বলি, খেয়াল করে দেখো। তুমি যখন এখানে, আমি যদি একটু আগের পৃষ্ঠায় যাই, এখানে দেখো, এখানে খেয়াল করে দেখো ভালো করে, এখানে তুমি যদি কোনো কারণে এই Nটা বের করতে পারো, মানে কত দিয়ে গুণ করতে হবে সেটা বের করতে পারো, তাহলে তুমি কিন্তু বেসিক্যালি আণবিক সংকেতটা পেয়ে যাবা। যেমন এখানে দেখো, এই যে ইথাইনের আণবিক সংকেত তুমি কীভাবে পাইতে পারতা, তুমি হচ্ছে যেখানে জাস্ট এই যে 2 দিয়ে গুণ করতে হবে সেটা যদি তুমি কোনো কারণে জানতে পারো। যেমন বেঞ্জিনের ক্ষেত্রে কী হয়, স্থূল সংকেত হচ্ছে CH, এটাকে জাস্ট 6 দিয়ে গুণ করতে হয়, তাহলে কত দিয়ে গুণ করতে হবে সেটা বেসিক্যালি আমাকে বের করতে হবে। অর্থাৎ এই N এর ভ্যালুটা বেসিক্যালি আমার এখানে বের করতে হবে। কীভাবে বের করবো আমরা, সিম্পল জিনিস ভাই। দেখো এখানে আমরা লিখবো, এখানে কি, আমরা সবাই জানি একটা ফর্মুলা, আণবিক ভর ইকুয়ালস টু স্থূল সংকেতের ভর ইন্টু N, স্থূল সংকেতের ভর ইন্টু N, রাইট। বেসিক্যালি আমার এখানে Nটাই বের করতে হবে। দেখো এখানে আণবিক ভর কত, আমরা একটু আগে পেয়ে আসছি এখানে 58.912। দেখো 58.912 ইকুয়াল টু স্থূল সংকেতের ভর কত হবে, স্থূল কার্বন আছে 3টা, তাহলে 36 হবে। নাইট্রোজেন, হাইড্রোজেন 9টা, নাইট্রোজেন 1টা 14 হবে, আর ইন্টু তাহলে N হবে। এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি, আমার কাছে N কত আসে দেখো তো, দাঁড়াও, 58.912 ডিভাইডেড বাই 36 প্লাস 9 প্লাস 14। সো এখানে আমার কাছে N আসছে 0.9985, যেটাকে তুমি লিখতে পারো একটা 1-এর সমান। তার মানে আমরা সবাই জানি এই যে স্থূল আণবিক সংকেত ইকুয়ালস টু আণবিক সংকেত, এটা মানে হচ্ছে আসলে এই স্থূল সংকেত, এটাকে জাস্ট N দিয়ে গুণ করা লাগে। যেহেতু এখানে Nটা হচ্ছে 1, তাই স্থূল সংকেত যা, আণবিক সংকেত এখানে তাই হবে। অর্থাৎ আণবিক সংকেত এখানে কত হবে, C3H9N, এটা যেহেতু 1, তাই এখানে আমার আণবিক সংকেত কত হবে, C3H9Nই হবে। এটা তুমি 9-10 পড়ে আসছে এগুলো, সেটা হচ্ছে আমার এখানে আনসার। ওকে, আশা করি এটা বুঝতে পারছো ভাই, এটা হচ্ছে আমার এখানে আনসার। আচ্ছা, যেমন দেখো এখান থেকে আমরা দেখাতে পারতাম যে তোমার এখানে বেঞ্জিনের সংকেতটাকে তুমি কীভাবে লিখতে পারো, এই যে জাস্ট তুমি এখানে CH লিখলা, আর এখানে 6 দিয়ে দাও। অনুরূপভাবে তুমি ইথাইনের সংকেতটাকে কীভাবে লিখতে পারো, এখানে তুমি হচ্ছে যে CH দিলা, এখানে তুমি 2 দিয়ে দিলা। অর্থাৎ এটা তো হচ্ছে স্থূল সংকেত, আর এখানে জাস্ট একটা 6 মানে Nটা দিতে হয় আর কি। সো আমরা হচ্ছে অনেকগুলো আরও ম্যাথ আছে, এগুলো আমরা নেক্সট দিন করবো, আজকে হয়তো আমাদের সময় কম। তো সো এটা হচ্ছে যে আমাদের ফিজিক্স সেকেন্ড পেপারের একটা পেইড কোর্স আসতেছে, যেটা হচ্ছে আমাদের স্টার্ট হবে হচ্ছে 1 অক্টোবর থেকে। আমরা হচ্ছে এই 6টা চ্যাপ্টার কভার করব। এখানে হচ্ছে আমরা HSC যেমন কভার করব, প্লাস এডমিশনও তোমার ফুল কভার হয়ে যাবে এই 6 চ্যাপ্টারের। আচ্ছা, তারপর হচ্ছে যে এটা কোর্স ফি হচ্ছে 750 টাকা। তো যদি কেউ চাও তাহলে হচ্ছে এই বিকাশ নাম্বারে টাকাটা পাঠিয়ে আমার নক দিলেই হবে, আমি প্রাইভেট গ্রুপে অ্যাড করে দিব। ওকে, তাহলে এরপরে আমরা যদি শেষ করি, তাহলে আজকে হচ্ছে আমাদের এই ভিডিওটা ভালো লাগলে তুমি ভিডিওটা লাইক করতে পারো, ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো। তাহলে সবাই ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম।